আমি সকালবেলা সচরাচর ঘুম থেকে উঠি 10টার সময়, কিন্তু আজকে 6টা বাজতেই বাজতেই আমার ঘরের দরজায় ডাক দেওয়া শুরু করে দিল আমার মা। কারণটা হলো আজকে আমার ভাইয়ের বিয়ে, তাই এখন আমি সমস্ত ঘুম বাদ দিয়ে দরজা খুললাম। কি হয়েছে মা? যা, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হও। এখনো ঘুমাচ্ছিস তুই? আজকে তোর ভাইয়ার বিয়ে না? মা, আমরা যেতে যেতে দুপুর হবে, তুমি এত সকালে আমাকে কেন ডেকে দিলে? তোর মতো অপদার্থকে সকালবেলা না ডেকে কি আমি দুপুরবেলা রাখবো? দুপুরবেলা তো তোকে খুঁজেও পাওয়া যাবে না। আর শোন, আজকে তোর ভাইয়ের বিয়ে, তোর বাবার কাছে যা, অনেক কাজ আছে। আমাকেও যেতে হবে, আমারও অনেক কাজ আছে। তোর মতন ব্যাকার তো আমি না। যা তাড়াতাড়ি, যা ফ্রেশ হ। মা। সকালবেলা ম্যামে করিস না তো। ঘুম থেকে উঠে একটু কাজ কর, ঠিক আছে? অপদার্থের মতো ঘুমালে তোর ভাগ্য শুয়ে থাকবে, তাই না? যা যা, তাড়াতাড়ি যা, ফ্রেশ হয়ে রেডি হয়ে তো বাড়ির কাছে যা। বলেই মা চলে গেল, আর আমিও বাধ্য ছেলের মতো আয়নার সামনে এসে দাঁড়ালাম। আমি আকাশ চৌধুরী, আমার বাবা তুষার চৌধুরী, মা অমৃতা চৌধুরী। অমৃত তো না, মুখ দিয়ে সারাক্ষণ বীজ ঝরে শুধুমাত্র আমার জন্য, কারণ আমি এই পরিবারের বেকার সন্তান। আমার দাদা নীল চৌধুরী ভীষণ ভালো মানুষ, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর আমি নিজে এখনও অনার্স কমপ্লিট করে বসে আছি বেকার, কোনো কাজ নেই। সেই কারণে আমার পরিবারে আমার কোনো সম্মানও নেই। ফ্রেন্ড সার্কেলরা পড়াশোনা শেষ করে চাকরি করে বিয়ে করে নিচ্ছে, আর আমার একটা গার্লফ্রেন্ডও জুটছে না। জুটবে কী করে? সুন্দর চেহারা থাকলেই তো হয় না, পকেটে টাকাও থাকতে হয়, যেটা আমার নেই। তাই আর কি, সারাদিন দেবদাসের মতন ঘুরছি। আজকে আমার ভাইয়ের বিয়ে, ভীষণ সুন্দরী একটা মেয়ের সাথে বিয়ে হচ্ছে। ভাবির নাম কি যেন ছিল, হ্যাঁ মনে পড়েছে, ঈশিতা চৌধুরী। তাই অবশ্যই বিয়ে বাড়িতে যাওয়ার আরও একটা উদ্দেশ্য আছে আমার, কারণ বিয়ে বাড়িতে কত সুন্দর সুন্দর মেয়েরা থাকবে। বেশি না, একজনকে জাস্ট জুটিয়ে পটাতে পারলেই লাইফটা ক্লিয়ার। বাট আমার ভাগ্যটা এত খারাপ যে একটা গার্লফ্রেন্ডও জোটে না। ছি। ওকে, আপনাদের সাথে আর কথা বলা যাবে না, কারণ এখন আমাকে ফ্রেশ হয়ে নিচে যেতে হবে, না হলে আবার আমার বাবা এসে আমাকে মারতে শুরু করে দিবে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে বাবার কাছে দাঁড়ালাম। মা, কফি দাও। কি সুন্দর জীবন না তোমার! বাবার বউ, বাবার পয়সায় খাচ্ছ, বাবার হোটেলে থাকছো, খাচ্ছ, ঘুমাচ্ছ, কোনো কাজ নেই জীবনে। পড়াশোনা করিয়ে তোমাকে আমি কি করলাম? তোমাকে পড়াশোনা না করিয়ে যদি একটা গাধাকে পড়াশোনা করাতাম, সেও শিক্ষিত হয়ে যেত। মা আমার জন্য কফি নিয়ে আসলো। বাবা একটু ফুল হয়ে গেল। গাধাকে কখনোই পেটাও বা পড়াশোনা করাও, গাধা কখনো ঘোরা হয় না। ঠিকই বলেছ, গাধা কখনো খরা হয় না, কিন্তু তুমি তো গাধারও যোগ্য না। তুমি তো গাধার থেকেও অধম। বাবা। অপদার্থ, আমার চোখের সামনে থেকে চলে যাও তুমি। তোমার দ্বারা এই সমস্ত বাজে কাজই হবে। যাও, ওইদিকে গিয়ে দেখো তোমার ভাইয়ার কি দরকার, আর ডেকোরেটরের লোকদের টাকাটা দিয়ে দাও তো। আবার টাকাটা মেরে খেও না কিন্তু। কি যে বলো না বাবা, টাকা কি মারা যায় কখনো? টাকা তো খেয়ে ফেলতে হয়। না না, খেয়ে নয়, খরচ করতে হয়। তুই যাবি আমার চোখের সামনে থেকে? এই তো যাচ্ছি, এই তো। আমি বাবার কাছ থেকে টাকা নিয়ে ডেকোরেশনের হাতে দিলাম, দিয়ে ভাইয়ের কাছে গেলাম। কি খবর ব্রো, বিয়ে করতে কেমন লাগছে? জীবনের ফার্স্ট বিয়ে এক্সপিরিয়েন্সটা আমাকে একটু বল, আমিও একটু রাখি জীবনে। তাড়াতাড়ি একটা চাকরি জোগাড় কর, না হলে এই এক্সপিরিয়েন্সটা না এই জন্মে তোর জীবনও হবে না। বাড়িতে তো তোর সম্মান নেই, অন্য বাড়িতে গিয়ে যে সম্মান পাবি সেটা আশা করিস না। ভাইয়া তুইও কিন্তু বাবা মায়ের মতন কথা বলিস না। আমি বাবা মায়ের মতো তোকে অপমান করতে পারি না ভাই, তুই আমার ছোট ভাই, না হলে তোকে বাড়ি থেকে বের করে দিতাম, বিশ্বাস কর। এমন করে বলিস না, আমি কিন্তু কান্না করব। আচ্ছা শোন, তোর ভাবির জন্য কি কেনা যায় বলতো? আমি তো এসব ব্যাপারে জানি না। তুমি ভাবির জন্য একগুচ্ছ গোলাপ আর সোনার চেন কিনো, তাহলেই হবে। ঠিক আছে, তোর বুদ্ধি শুনতে ভয় লাগছে, তবুও কিছু করার নেই। আমি গাড়ির কাছে গেলাম, গিয়ে দেখলাম গাড়িটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, একদম ভাইয়ার পছন্দ মতো। হায়, কবে যে আমার ভাগ্যে এমন দিন আসবে, আর কবে যে এরকম একটা গাড়িতে চড়ে বউ নিয়ে আসবো। হায় হায়।
এতই যখন এই গাড়িতে ওঠার শখ, তাহলে একটা বিয়ে করে নিলেই তো পারেন। বিয়ে যে করবো, বিয়ের জন্য আমাকে পাত্রীকে দেবে। আপনার চেহারা তো মাশাআল্লাহ ভালোই আছে, তাহলে মেয়ে কেন পাননি? আরে ভাই, যদি চেহারা থাকলে মেয়ে পাওয়া যেত তাহলে তো আমি এতদিনে অনেক গার্লফ্রেন্ডই পেয়ে যেতাম। কিন্তু আমার তো শুধু টাকা পয়সা নেই রে ভাই, আমার একটা চাকরিও নাই। আপনার কোনো চাকরি নেই, আপনি বেকার? হুম। তাইলে সরেন, হুদাই কেন সময় নষ্ট করলেন? আপনি তো কথা বলা শুরু করলেন। হয়েছে, আপনার ভাইরে নিয়ে আসেন, আমি গাড়ি স্টার্ট দিচ্ছি। বেকার হলে এই পৃথিবীতে কেউই দাম দেয় না, কী আর করার। মনে দুঃখে ভাইয়ার ঘরে গেলাম। গিয়ে ভাইয়াকে বললাম, ভাইয়া রওনা দিতে হবে, অনেক দূরে জার্নি। সবাই রেডি হয়ে বসলো। আমি ভাইয়ার পাশে ছিলাম। ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া তোর কোনো শালিকা নাই? আছে তো, শুনেছি ওর একটা ছোট বোন আছে, আর ওর থেকেও বড় একটা বোন আছে। মানে ভাবিরা 3 বোন, কোনো ভাইটাই নাই? না, তাহলে ওনার বড় বোনকে বিয়ে না দিয়ে ওনাকে বিয়ে দিচ্ছে যে? ওর বড় বোন নাকি ছোট একটা অতীত আছে, অতীতে অনেক কষ্ট পেয়েছে দেখে ওর বড় বোন বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিল। আর বলেছিল সারা জীবন বাবার বাসায় থাকবে আর বাবা মায়ের খেয়াল রাখবে। বাপরে, এই যুগে সে বাবা মায়ের জন্য স্যাক্রিফাইস করে এরকম মেয়ে পাওয়া যায় না। কি নাম তার? মেবি তার নাম হচ্ছে রিয়া। ওয়াও, নামটা তো বেশ সুন্দর। এত বেশি সুন্দর সুন্দর করিস না, এই বাড়িতে আমার বিয়ে হয়েছে তাই তোর এন্ট্রি অফ। ওই বাড়িতে অন্য কোথাও থেকে মেয়ে খুঁজবি তুই? আগে একটা চাকরি জোগাড় কর, তারপর মেয়ে মেয়ে করবি, অপদার্থ একটা। আমি চুপচাপ বসে রইলাম। অনেক দূরের জার্নি, দেখতে দেখতে দুপুর হয়ে গেল। আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। গিয়ে দেখি সমস্ত সুন্দর সুন্দর মেয়েরা দরজার বাইরে আমাদের আপ্যায়নের জন্য অপেক্ষা করছে। উফ, কি সুন্দর দৃশ্য! দেখে তো আমার চোখ জুড়িয়ে গেল। এত সুন্দর সুন্দর মেয়েরা হাতে জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা গেট ধরেছে, টাকা না পাওয়া পর্যন্ত ছাড়বে না। আমরা ধীরে ধীরে গাড়ি থেকে নামলাম। নেমে আমি আর ভাই আর আমি সামনে গিয়ে দাঁড়ালাম। হ্যালো হ্যালো, কিউট সুইট বিয়াইন্ডা, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের সকলের প্রিয় বেআই আকাশ চৌধুরী। এইসব বলে কোনো লাভ নেই। আমাদের দুলাভাইকে বলুন কর করে নোট তাড়াতাড়ি ছাড়তে। বেশি না কিন্তু আমাদের ডিমান্ড। তা শালিকারা, তোমাদের ডিমান্ড কত? বেশি না, মাত্র 50,000। হাই রে, টাকার কথা শুই না আমার বুক করছে থক থক। সুন্দরী বেআইনের রূপ এত চকমক। এইসব কথা বলে তোমরা ভাবে না গো স্যার, তাড়াতাড়ি নোট ছাড়ো। হিসেব অনুযায়ী একটু কম করলে খুব ভালো হতো। ঠিক আছে, বেশি না, 30,000 দিলে হবে। উফ বেয়ান, আপনি দেখতে ভীষণ সুন্দর, কিন্তু আপনার জন্য আমি এতটা ইনভেস্ট করতে পারবো না। ফ্লার্ট করা ছাড়ুন বেআই। আপনার মুখের মিষ্টি কথা শুনে ভালো লাগছে, কিন্তু বিশ্বাস করুন পকেটে এখন 1 টাকাও নেই। সেই সময় একটা মেয়ে বলে উঠল, এই চুপচাপ থাক সবাই, রিয়াপু আসছে, রিয়াপু এদের সাথে ডিল করবে। আমি সামনের দিকে তাকিয়ে দেখি ভিড় ঠেলে একটা সাদা গ্রাউন্ড পরা মেয়ে চলে আসলো। অপূর্ব দেখতে মেয়েটা। আমি তো প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলাম। একদম সাদা পরীর মতো লাগছে, কিন্তু আমার বুকটা তাকে দেখে থকথক করা শুরু করেছে। সেই সময় ব্যাকগ্রাউন্ডে আমার ফোন থেকে বাজতে শুরু করে দিল, পল এক পল মহি থম সা গয়া চলনে যাব আয়ে তুম। তারপর আর কি, বেসুরে গান এটুকুই পারি ভাই, আপনারা সবাই ম্যানেজ করে নিন, বাকিটার পারি না। আমি মুগ্ধ থেকে তাকিয়ে আছি। ঠিক সেই সময় ও আমার মুখের সামনে এসে বলল, এত কিউট কিউট ছোট ছোট শালিকাদের মুখ দেখেও কি আপনাদের ভালো লাগছে না, যে আমার মুখের দিকে এভাবে হাঁ করে তাকিয়ে আছেন? ভাই কোথায় মানুষ আর কোথায় পড়ি? আপনি কে? আপনি তো আসমান থেকে নেমে আসা পড়ি। আমাকে যদি আপনার পরির মতো লাগে তাহলে এদের ডিমান্ডটাও আপনার পূরণ করে দিন। ভাইয়া টাকাটা বের কর। পাগল হয়ে গেছিস নাকি? এটা অনেক বেশি টাকা। আরে পরিচয় তো আর দামি না, তাড়াতাড়ি ভিতরে ঢুকতে হবে, টাকা বের কর ভাই। ভাইয়া আর কিছু না করতে পেরে আমাকে টাকাটা বের করে দিয়ে দেয়। আমি রিয়ার হাতে টাকাটা দিয়ে দিই। দেওয়ার সময় ওর কানে কানে বলে, এত মিষ্টি ব্যান্ডকে দেখার জন্য যদি আমার জানটাও দিয়ে দিতে হয় আমি তাও রাজি। বলে সরে আসলাম। এরপরে আমার ভাইয়া এবং আমাকে মিষ্টি খাইয়ে ভিতরে ঢোকানো হলো। ভাইয়াকে নিয়ে স্টেজে বসানো হলো। ভাইয়ার চারপাশে তার শালিকারা এসে ভিড় জমালো। আমিও ভাইয়ার পাশেই বসেছিলাম।
আর রিয়া ছিল ভাবির পাশে বসে। ভাবির আরেকটা যে বোন ছিল ঋষিতা, সে আমার দিকে বারবার আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছিল। ও তাকালে আমার কিছু যায় আসে না, কারণ আমার মনটা তো রিয়া চুরি করে নিয়েছে। ওয়েট, রিয়া মানে হচ্ছে ভাবির বোন, মানে ভাবির থেকেও বড়, তার মানে ভাবির আপু। কাম সারছে রে, এ তো ভাবির থেকেও বয়সে বড়, কিন্তু বয়স নিয়ে আমার কিছু যায় আসে না। সে আমার মন চুরি করে ফেলেছে। কাজী সাহেব এসে বিয়েটা পড়িয়ে দিল। এরপর সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। কি ব্যাপার, ভাইয়ের শালিকাদের কি দম ফুরিয়ে গেল? একটু ফু দিয়ে কথা বলছে না? কথা বলার জন্যই তো বসে আছি। আমাদের দিকে না তাকালে কিভাবে হবে? এই হায় বেয়ান, আপনার দিকে তাকালে তো আমি গলে যাই। আপনি বলুন, আমি শুনছি। আপনার কথা শোনার জন্যই তো বসে আছি। আই হাই, এত হ্যান্ডসাম বেআই যদি চোখের সামনে এভাবে বসে ফ্ল্যাট করে, তাহলে তো বেআইনকে পটে যেতেই হয়। এভাবে এত তাড়াতাড়ি পটে যাস না। তা আপনাদের সবার সিনিয়র বেয়ান, তার কি কথা বলতে ইচ্ছে করছে না আমার সাথে, নাকি আমাকে পছন্দ হয়নি, কোনটা? কি আর বলবো বিয়াই, আমি তো আর ছোট বাচ্চা না যে আপনাদের সাথে ইয়ার্কি ফাজলামি করব। আমি আপনাদের থেকে যথেষ্ট বড়। আয় হায়, বয়স কি আর মানুষকে বেঁধে রাখে? এই যেমন দেখুন, আপনার বয়স আপনার সৌন্দর্য কিছুতেই বেঁধে রাখতে পারেনি। ফ্ল্যাট করা হলে অন্য সাইডে গিয়ে করুন, এই সাইডের দরজা একেবারে বন্ধ বেয়াই। আপনি শুধু বলুন, সেই দরজার তালার চাবি কোথায়? দরজার তালা খোলার দায়িত্ব আমার। সবাই হেসে উঠল। তা বেআই, আপনি তো ভালোই রসিকতা জানেন। রসিকতা জানলেই কি হয়? নারী তো আর পটে না। একবার বলেই দেখুন না আমায়, আমি তো পটে যাওয়ার জন্যই তৈরি। এই হায়, নারী তো আর সৌন্দর্যে পটে না, পটে পয়সায়। তোমরা নতুন বর্ব এভাবে চুপচাপ কেন? কি যে বলেন বেআইন, আপনি সহজ হিসাবটা বুঝলেন না। সমস্ত কথা জমিয়ে রাখছে, আজকে রাতে বলবে বলে। সবাই হেসে উঠল। ভাই আর ভাবি চুপ, তারা লজ্জায় পড়ে গেল। এভাবেই আমাদের সুন্দর মুহূর্ত শেষ হয়ে গেল। আর আমরা ভাবিকে নিয়ে বাড়িতে চলে এলাম। আর ভাবির সাথে অবশ্য রিয়াও এসেছে। রিয়াকে দেখতে খুবই সুন্দর লাগছে। আমি গাড়িতে আসার সময় শুধু ওর দিকে তাকিয়ে থেকেছি। বাড়িতে আসার পরে রিয়া এবং ভাবিকে রুমে বসানো হলো। আমি ভাইয়াকে নিয়ে অন্য রুমে গেলাম। সকলে এসে বউ দেখে গেল। আমি ভাবির ঘরে গেলাম। গিয়ে দেখি ভাবি আর রিয়া নিজেদের মধ্যে কথা বলছে। আপু, আমার তো বিয়ে হয়ে গেল, তুমি কি তোমার জীবনটা রিসেট করবে না? এই, আমার জীবন রিসেট মানে? আমার জীবন রিসেট হয়ে আছে। শোন, এখন আমার পৃথিবী হচ্ছে আমার বাবা মা। আর শোন, তোর বিয়ে হয়ে গেছে, তাই এবার সংসারে মন দে। আমার না একটু ভয় ভয় করছে, যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, কি যে হবে। আমি সেই সময় বললাম, চিন্তা করো না ভাবি, আমরা এতটাও খারাপ মানুষ না যে তুমি আমাদের সাথে থাকতে পারবে না। আমরা তো ভীষণ খুশি তোমাকে পেয়ে। তুমি কখন আসলে? আসো আসো, ভেতরে আসো। আমি এসেছিলাম তোমার খোঁজ খবর নিতে। কিছু কি লাগবে? আমার কিছু লাগবে না। আচ্ছা, আজকে রাতে রিয়া আপু কোথায় থাকবে, মানে কোন ঘরে থাকবে ও? ওনার জন্য আমাদের গেস্ট রুমটা তৈরি করে রাখা হয়েছে, উনি সেখানে থাকবেন। তুমি প্রয়োজনে গেস্ট রুমটা দেখে আসতে পারো। তোমার বোনের জন্য আর কিছু লাগবে কি না? দরকার নেই, তোমরা যখন আয়োজন করেছো তখন নিশ্চয়ই ভালো হবে। আপু, তাহলে তুই তোর জিনিসপত্র নিয়ে ওই ঘরে যা। ঠিক আছে। আমার সাথে আসুন, আমি আপনাকে রুমটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। আমি রিয়াকে নিয়ে ও ঘরের দিকে যাচ্ছিলাম। সেই সময় বললাম, আমার নাম আকাশ, আর আপনার নাম নিশ্চয়ই রিয়া? হুম। আচ্ছা, আপনি কি করেন, মানে পেশায় আপনি কি? একজন স্কুল টিচার। আচ্ছা, আপনাকে কি কেউ বলেছে আপনি দেখতে অনেক সুন্দর? দেখুন, আমার সাথে ফ্ল্যাট করে লাভ নেই। আমার জীবনে পুরুষের প্রবেশ নিষেধ। আর নেক্সট টাইম আমার সাথে এইভাবে কথা বলবেন না। আমি আপনার থেকে বয়সে বড়, আর আমাকে আপু বলেই ডাকবেন। আশা করি আমি আমার রুমে পৌঁছে গেছি, আপনি এখন আসতে পারেন। আমি কিছু না বলে ঘরে চলে এলাম। কি আর করার, শুরুতেই বাধা। আম্মু ভাবির করে এলো। মা, তোমার কি কিছু লাগবে? কোনো সমস্যা হচ্ছে কি? না মা, কোনো সমস্যা হচ্ছে না। আপনি একবার দেখবেন আমার আপুর কোনো সমস্যা হচ্ছে নাকি। ঠিক আছে, আমি দেখছি, তুমি চিন্তা করো না। তোমরা যখন কোনো সমস্যা নেই, তোমার আপুরও কোনো সমস্যা হবে না, আর আমি কোনো সমস্যা হতেও দেব না। শোনো মা, এই পরিবারের সবাই কিন্তু তোমার মন মতো হবে না। তোমার যদি কোনো সমস্যা হয়, তুমি কিন্তু আমাকে বলবে, ঠিক আছে? আজকে থেকে আমি তোমার এক নতুন মা। ঠিক আছে আম্মু।
আমি দরজার পাশ থেকে এই দৃশ্য দেখে মুচকি মুচকি হাসি। আমার পরিবার খুবই ভালো পরিবার, আবার পরিবার খুব সহজেই সবাইকে আপন করে নেয়। আর ভাবি তো আমাদের নিজেদের একজন হয়ে এসেছে। কালকে বউ ভাত, আজকে ভাইয়ার ফুলসজ্জা, তাই ফুলসজ্জার আয়োজন করতে হবে। আমি আমার সমস্ত বন্ধুদের নিয়ে ভাইয়ের ঘরটা সুন্দর করে সাজিয়ে দিলাম, দিয়ে ভাবিকে ঘরে বসিয়ে দিয়ে চলে এলাম। এদিকে আম্মু রিয়ার ঘরে গেল। রিয়া, আন্টি আসেন, ভেতরে আসুন, আপনাদেরই তো বাড়ি। তোমার কি কোনো সমস্যা আছে মা? শোনো, সবাই রাতের খাবারটি কিন্তু একসাথে আমরা ডাইনিং টেবিলে খাবো, ঠিক আছে? এখন তো তুমি আমাদের পরিবারের একজন হয়েই এসেছো, তোমার কোনো সমস্যা নেই তো? আসলে আন্টি আমি রাতের খাবার খাবো না, কারণ বিয়েতে তো এত খাবার খেয়েছি, সেগুলো এখনো হজম হয়নি। এখন যদি আমি খেয়ে নিই তাহলে আমার পেট ফেটেই যাবে। তাহলে আর কি, তোমার জন্য স্যুপ করে দেব। যদি বলো তোমার জন্য অন্য কিছু রান্না করে দিতে হবে, তাহলে আমি সেটাও করে দিতে রাজি আছি। না আন্টি, কিচ্ছু লাগবে না আমার, শুধু এক গ্লাস জুস দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, জুসের সাথে কি শুধু ফিশ ফিঙ্গার দিব? রাজি? আচ্ছা ঠিক আছে। আম্মু রান্না করে রিয়ার জন্য জুস বানাতে গেল, আর রিয়া আমাদের বারান্দায় বসে ফোন চালাচ্ছিল। আমি ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুধু এক পলক রিয়ার দিকে তাকিয়ে চলে গেলাম। সত্যি মেয়েটা ভীষণ সুন্দর, কিন্তু ওর অনেক বাধা আছে, কিন্তু কোনো লাভ নেই। অতীত নিয়ে তো পড়ে থাকলে হবে না, জীবনে মুভ অনও করতে হবে। আর এই মুভ অন আমি করাবো। আমি তো রিয়াকে আমার প্রেমের ফাঁদে ফাঁসাবো কেন, প্রেমে ফেলে দেবো ধাক্কা মেরে। কিন্তু তার আগে তো আমার তার অতীত জানতে হবে, তাহলেই তো আমি মলম লাগাবো। কিন্তু অতীত জানার জন্য কি করব আমি? আমার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আজকে আমার ওপর অনেক ধকল গেছে, কিন্তু ভাইয়ার ভাবির বাসরাত, ভাইয়ার রুম আমার পাশে। ইস, ভাইয়া আজকে বিয়ে করে বাসর করবে, আর আমি কি কোলবালিশ নিয়ে ঘুমাবো? আল্লাহ, আমার সমস্ত পাপ ক্ষমা করে দাও। আমাকে শুধু একটা গার্লফ্রেন্ড দাও আল্লাহ, শুধু একটা গার্লফ্রেন্ড দাও। আম্মু আর আব্বু খেতে বসেছিল। মেয়েটা কিন্তু অনেক মিষ্টি, তাই না? এখন আমাদের বৌমা হয়ে গিয়েছে, ঘরে আর একটা নতুন লক্ষ্মী আসলো। ইস, কবে যে আমার ছোট ছেলেটার বিয়ে হবে। হাসালে, তোমার ছোট ছেলের বিয়ে হতে হতে তুমি আর আমি মরেই যাব। ইস, এভাবে কেন বলো? আমার ছোট ছেলেটাও ভালো, সে তা দেখায় না আর কি। দেখো, ওই একটা রাজকুমারী বিয়ে করে মানবে। আরে ওকে তো আগে একটা চাকরি করতে বলো, টাকা না থাকলে রাজকুমারী কেন, একটা চাকরানি ওর জন্য আসবে না। এভাবে বলো না ওকে। দেখো, একেবারে রাজরানী নিয়ে আসবে বাড়িতে, আর সব থেকে বড় বেতনে চাকরি করবে। অনার্স পাস করেছে 2 বছর হলো, এর মধ্যেও ও একটা চাকরির ব্যবস্থা করার চেষ্টা করেছে। আরে চেষ্টা তো ছাড়ো, ও তো ঘুম থেকেই উঠতে চায় না। চাকরি কে দেবে ওকে? মেয়ে তো দূরে থাক। হয়েছে, আমার ছেলেটার বদনাম না করে খাও তো। উচিত কথা বললেই বদনাম করা হয়ে যায়, তাই না? তুমি রাখো তোমার ওই ছেলেটাকে সোনাই মুড়িয়ে। আমি বলছি ওর কোনোদিন কোনো কিচ্ছু হবে না। যে ছেলে খালি ঘুমায় সেই ছেলের ভাগ্যও ঘুমিয়ে থাকে। এরপরে সবাই যে যার ঘরে চলে যায়। কালকে বৌবাদ, সবাই ব্যস্ত হয়ে পড়বে, তাই সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। মাঝরাতে দেখি আমি একটা জঙ্গলে দাঁড়িয়ে আছি। জঙ্গলে নয়তো পাহাড়ে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে সাদা গ্রাউন্ড পরে দাঁড়িয়ে আছে রিয়া। কি অপূর্ব সুন্দর লাগছে ওকে। ও দূরে নাচছে, নাচতে নাচতে ধীরে ধীরে আমার কাছে এলো, এসে আমার বুকে মাথা রাখলো। আমিও তাকে জড়িয়ে ধরলাম। এরপর ধীরে ধীরে ও আমার ঠোঁটের দিকে এগোচ্ছিল, আমি ওর ঠোঁটের দিকে এগোচ্ছিলাম। কিন্তু হঠাৎ কিছু একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে বাড়িতে ভূমিকম্প হচ্ছে। আমার ঘরে কিসের শব্দ, এটা ভাবতে ভাবতে আমার চোখ যায় দরজা দিকে। হায় আল্লাহ, এটা এতক্ষণ আমার স্বপ্ন ছিল। সকাল 9টা, আমার ঘরের দরজায় মনে হচ্ছে বোম ফাটানো হচ্ছে। সেই রকমভাবে দরজায় শব্দ হচ্ছে। দরজা খুলে আমি দেখলাম আম্মু খুন্তি হাতে অগ্নি চোখে আমার দিকে তাকিয়ে আছে। কয়টা বাজে ঘড়ির দিকে তাকাইছিস? কয়টা এবার বাজে? এখন নিশ্চয়ই 6টা বাজে। 10টা বাজে। সবাই ঘুম থেকে উঠে গেছে, বৌবাতে আয়োজন চলছে। খুব তাড়াতাড়ি ওই বাড়ির লোকজনরা রওনা দিয়ে দেবে, আর তোর ওঠার কোনো নাম নেই। কি বলো তুমি? আগে ডাক দেবে না? ডাক দিব মানে? তোকে আমি 10 বার অন্তত পক্ষে ডাক দিয়ে গেছি। তুই একটা অপদার্থ, কোনো কাজ নেই, সারাক্ষণ ঘুম আর খাওয়া। তোর বাবা ঠিকই বলে, তোর দ্বারা কিচ্ছু হবে না, অপদার্থ। যা ফ্রেশ হ।
যাইতেছি। আমার ভাগ্যে গালি ছাড়া কিছুই নেই। সকাল সকাল গালি খাইলাম। আম্মু চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বারান্দায় এক কাপ চা নিয়ে দাঁড়ালাম। সেই সময় সেখানে রিয়া এলো কাপড় মেলে দিতে। আমি বললাম, কী খবর বেয়ান সাহেব, নতুন বাড়িতে ঘুম ভালো হলো? অবশ্যই ভালো হলো, তবে সবথেকে বেশি ভালো ঘুম আপনার হলো সকাল 10টা বাজলো, তারপরে আপনার চোখ তো খুললো না। আচ্ছা শোনেন, আমাকে আপনি আপু বলে ডাকবেন, ঠিক আছে? বিআই সাহেব বলার দরকার নেই। কি যে বলেন আপনি! আপনি তো আমার সম্পর্কে বেআইন হন, তাহলে আপনাকে বেআইন বলবো না? না বলবেন না, কারণ আমি আপনার থেকে কম করে হলেও 5 বছরের বড়। সো রেসপেক্টিভলি আমাকে আপু বলে ডাকবেন। আমি চাই ভালোবাসতে, সে বলে আপু বলে ডাকতে। চত্ব সব। কিছু বললেন? না, আমি সকালে নাস্তা করতে বসলাম। সবাই নাস্তা করে নিয়েছে, আমি এখন একাই বসে বসে নাস্তা করছি। সেই সময় রিয়া আপুকে দেখলাম একটা লাল 3 পিস পরে ভাবির ঘরে গেল। সেই টাইমে আমার আব্বাজান আমার কাছে আসে। শোন, অনুষ্ঠানের পরে তোর জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। কি সারপ্রাইজ গিফট আব্বা? এত সুন্দর সারপ্রাইজ গিফট যে তুই নিজেও দেখিসনি কোনো দিন। খুব খুশি হয়ে যাবি দেখে। ঠিক আছে। আব্বা চলে গেল। আমি মনে মনে খুশি হচ্ছিলাম। আব্বা যখন আমার জন্য সারপ্রাইজ রেখেছে, নিশ্চয়ই ভালো কিছু হবে। আমি খাওয়া দাওয়া করে বিয়ে বাড়িতে এদিক ওদিক ঘুরছিলাম। এদিকে ভাবির ঘরে সবাই মিলে আড্ডা দিয়েছিল। আপু, তোর কোনো সমস্যা হচ্ছে না তো? আরে না, কোনো সমস্যা হয়নি। কি সমস্যা হবে? তোর বাড়ির লোকজন অনেক ভালো, তোকে আব্বু আম্মু ভালো জায়গাতেই বিয়ে দিয়েছে, সবার খেয়াল রাখিস। হ্যাঁ আপু, সবার খেয়াল রাখবো, সবাই অনেক ভালো। হ্যাঁ, কিন্তু তোর দেওরটা কেমন জানি? আরে আমার দেওরের ওপর তো ঋষিতা অনেক আগে থেকে ক্রাশ খেয়ে বসে আছে। দেখলি না বিয়ে বাড়িতে কীরকম ইয়ার্কি করছিল? হ্যাঁ, ওর সাথে বিয়ে হলে ভালোই হবে। তোরা দুজনে আবার মারামারি শুরু করে দিবি এখানে। আপু, তুমিও না? আমি কি আসতে পারি? তোমারই তো ঘর, আসো। তাহলে আমি যাই, কাবাব মে হাড্ডি না হয়ে। না আপু, আপনিও থাকেন, সমস্যা নেই। আসলে বলতে এসেছিলাম যে তোমাদের বাড়ির লোক চলে এসেছে। আব্বু আম্মু চলে এসেছে? সবাই এসে গেছে, তাহলে আমি এখানে কেন? চলো আমরাও যাই। তুমি একটু পরেই যাবে, সবাই তোমাকে নিয়ে আসবে। আপু আপনি আসেন। হ্যাঁ চলুন। রিয়া ও ভাইয়া গেটের কাছে গেল। আমরা সবাইকে সুন্দরভাবে স্বাগতম জানালাম। আমাদের বাড়িটা এখন আত্মীয় স্বজন দিয়ে ঘমঘম করছে। আমি একপাশে দাঁড়িয়েছিলাম। সেই সময় ঋষিতা আমার কাছে এলো। কি খবর বিআই সাহেব? এই তো ভালো, আপনার? ভালো। আপনাকে দেখে মন খারাপ মনে হচ্ছে। মন খারাপ তো হবেই, তোমার আপু তো আমাকে পাত্তাই দিচ্ছে না। বুঝছি। একটা কথা বলুন তো, বেআই সাহেব আপনার মন ভালো করার জন্য এই বেআইন সাহেব কি করতে পারে? একটু হাসুন, তাহলে ভালো লাগবে। এবার কি মন ভালো হলো? না, আরো মন খারাপ হয়ে গেল। ইস, কি সুন্দর হাসি আপনার। এই হাসিটাই তো আমাকে পাগল করে দিচ্ছে। হোয়াট? না কিছু না। ভাবি ওইদিকে বসে আছে। হ্যাঁ বুঝতে পারছি, আপনি চাচ্ছেন না আমি আপনার পাশে বসে থাকি, কারণ আপনার গার্লফ্রেন্ড রাগ করবে, তাই না? হোয়াট? আমার কাছে গার্লফ্রেন্ড তো দূরের কথা, গার্লফ্রেন্ডের গো নেই। কি আর করার, পকেটে টাকা না থাকলে নারীরাও পাত্তা দেয় না। এই তো আমি পাত্তা দিচ্ছি। আচ্ছা আপনার নাম্বারটা দিন তো। কেন? যখন আপুর নাম্বার বন্ধ পাবো তখন আপনার নাম্বারে ফোন দিব। তাহলে ওর সাহায্য তো আমি রিয়াপুর অতীত সম্পর্কে আমি জেনে যাব। কি হলো? দিচ্ছি, এই নিন। থ্যাংক ইউ। এই যে আপনার জন্য গিফট। একটা ছোট্ট গিফট, র্যাপিং পেপারে মোড়ানো একটা গিফট আমাকে দিল। এটা কি? খুলে দেখুন। ওয়াও, এত সুন্দর ঘড়ি! কিন্তু এটা দেওয়ার কোনো দরকার ছিল না। দরকার ছিল কি ছিল না সেটা আমি বুঝবো, আপনি এটা পড়ুন। ওকে, থ্যাংক ইউ। দূর থেকে রিয়া ওকে ডাক দিল। এই ঋষিতা এদিকে। যাচ্ছি। উফ, বাঁচলাম। যার কাছে পাত্তা বেঁচে যায় সেই পাত্তা দেয় না, আর অন্য কেউ এসে পাত্তা দেয়। আমি বুঝতে পারছি আমার লাভ স্টোরিটা খুব একটা ভালো হবে না। বাড়িতে তো তাকে মানবেই না। আরে মানা তো দূরের কথা, আমি তোকে পটাতেই পারছি না। উফ, কি যে আছে আমার ভাগ্যে। সেই সময় আমার ভাইয়ার বন্ধুরা সবাই আমার কাছে চলে এলো। আসলে তাদের সাথে আমি অনেক ফ্রি। কি খবর আকাশ? কবে তোমার আকাশের তারা তোমার কাছে আসবে?
আরে দেখ না, এ তো বেআইন, যখন পেয়েছি একজনকে তুলে নিয়ে ঠিকই বিয়ে করে ফেলবো। আরে দেখছিস না, ছোট বেআইনের সাথে খালি ঘুরঘুর করছে, খালি কথা বলছে, আমাদেরকে তো পাত্তাই দিচ্ছে না। আরে পাত্তা দেবে কি, এত সুন্দর সুন্দর বেআইন পেয়েছে, পটাতে হবে না? ভাই ভালো কোনো হেল্প লাগবে নাকি বল? উফ, তোমরা সবাই থামবে। আচ্ছা, তোমাদের ওই রিয়াপুকে কেমন লাগে, মানে ভাবির বড় বোন? ভালোই আছে, তবু তোর সাথে মানাবে না, কারণ তোর কাছ থেকে অন্তত হাতে গোনা 5 বছরের বড়। বয়স কি আর মন মানে? হ্যাঁ, মানে রে মানে, বয়স মনকে মানতেই হবে, কারণ বয়সের সাথে সম্পর্কের একটা সিটিজেন থাকে। আরে তোর ছোট বেআইন ঋষিতা আছে তো, তোকে তো ভালোই পাত্তা দিচ্ছিল, ওর কাছে যা। হ্যাঁ ঠিকই বলেছ, উনিও কিউট। আরে ভাই, এত সুন্দর সুন্দর বেআইন না আমার, যে কার কাছ থেকে নিয়ে কার কাছে চোখ দেবো বুঝতেই পারছি না। ওহো, আমাকেও একটা দাও টেস্ট করার জন্য। ওই যে দেখো, নীনা তোমার দিকে তাকিয়ে আছে, বিয়ে হয়ে গেছে, এখনো লুচ্চামি গেল না। আরে ভাই, বিয়ে করলে তো বউয়ের আঁচলের সাথেই তোমাকে থাকতে হবে। সিঙ্গেল আছো, ভালো আছো? ভালো আছি বুঝলাম, কিন্তু বিয়েটা তো করতেই চাই। তাড়াতাড়ি একটা চাকরি জোগাড় করে পকেটে টাকা থাকলে চারদিকে মেয়ের অভাব হবে না। মোর কপালে একটা চাকরিও নাই, মেয়েও নাই। তোমরা আমার মেজাজটাই বিগড়ে দিলে। বিয়েটিও করবো না আর চাকরি বাকরি করবো না, ধুর। আমি বিরক্ত হয়ে চলে গেলাম। আসলেই পুরুষ মানুষের কাছে যদি কোনো কাজ না থাকে, চাকরি না থাকে, তাহলে তাকে কেউই মূল্য দেয় না। আরে পরিবারে কেউই যখন মূল্য দেয় না, তখন ফ্রেন্ড সার্কেল আর কী মূল্য দেবে? আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। তখন দেখি রিয়া আপু বসে খাবার খাচ্ছে। ধুর, ওকে আপু কেন বলছি, আমি ওকে বিয়াইন বলে ডাকবো। আমি ওখানে গেলাম, আমি পেছন থেকে ভাও করলাম, ও ভয়ে চমকে গেল। ওহ, আপনিও না দেখছেন না খাবার খাচ্ছি? তুই ওকে আপনি কেন বলছিস? আরে ও তোর ছোট ভাইয়ের মতো হবে, তুই ওকে তুই বলে ডাক, না হয় তুমি বল। হ্যাঁ ঠিকই বলেছ। কিরে, এটা কি ধরনের ফাইজলাম? আমরা খাচ্ছি না এখানে? আমার মনটা তখন এত বেশি খারাপ হয়ে গেল যে মনে হচ্ছিল তখনই কান্না করে দিই। আরে ওকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই, আর ওকে না আমার বড় বোন বানিয়ে দিল। বুঝলাম আমাদের সম্পর্ক কেউ মানবে না, কিন্তু মানতে তো হবেই, কারণ তাকে আমি পছন্দ করে ফেলেছি। আমি মন খারাপ করে বসেছিলাম, সেই সময় ঋষিতা আমার কাছে এলো। এই মেয়েটার কি সমস্যা যায় না, সবসময় আমার সাথে চিপকে থাকতে চাইছে। খাবার খেয়েছেন বিআই সাব? হ্যাঁ খেয়েছি, আপনি খেয়েছেন? হ্যাঁ খেয়েছি, কিন্তু আপনি খাওয়ার আগে তো একবার আমার কথা জিজ্ঞেস করলেন না, তাহলে তো আমরা একসাথে খেতে পারতাম। সরি, মনে ছিল না। আচ্ছা, আপনার বড় আপু কি সব সময় এরকম রাগে মোডেই থাকে? হ্যাঁ, বাড়িতে তো আরো বেশি রাগী, আর স্কুলে তো আরো সমস্ত বাচ্চারা ওকে দেখে ভয় পায়। ও একজন রাগী টিচার, তবে ও একজন অনেক ভালো মানুষ, আমাদের অনেক খেয়াল রাখে। জানি, আর ওর সুন্দর স্বভাবই তো আমার মনটা কেড়ে নিয়েছে। আস্তে আস্তে বললাম। কিছু বললেন? না, কি বলবো, কিছুই না। ধীরে ধীরে সময় চলে গেল। বিকালবেলা সবাই বিদায়ের জন্য তৈরি হচ্ছিল, রিয়াও তৈরি হচ্ছিল। সে সময় আমি ওর কাছে গেলাম। তাহলে রিয়া চলে যাচ্ছেন? প্রথমত রিয়া আপু, আর হ্যাঁ আমি এখনই চলে যাচ্ছি। নিজের বোনের শ্বশুরবাড়িতে কতদিন থাকবো, আবার আসবো পরে। আচ্ছা রিয়া আপু, বলো। সমস্ত বাচ্চাদের কি সবসময় রাগীভাবেই বোঝাও, না মিষ্টি করেও কথা বলো? যে বাচ্চা যে ভাষা বোঝে। আচ্ছা, আমাকে কি করলে আমি শুধরে যাব? পিঠে লাঠের বাড়ি আর কড়া শাসন, আর একটা ভালো মেয়ের সাথে বিয়ে যে আপনাকে সোজা করে দেবে। আর শুনুন, আমার বোন ঋষিতার থেকে একটু দূরেই থাকবেন, ঠিক আছে? আমি তো তার কাছ থেকে দূরেই থাকতে চাই, ও আমার কাছে আসে। কি বললেন? না মানে ঋষিতা তো ভালো মেয়ে, আর আমিও ভালো ছেলে। হ্যাঁ, খুবই ভালো ছেলে। সকাল 10টায় ঘুম থেকে ওঠা আর ভালো ছেলে। ঠিক আছে, আমি যাচ্ছি, ভালো থাকবেন আর সাবধানে যাবেন, ঠিক আছে? আর আমার কথা কিন্তু মনে রাখবেন, আর নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে, তুমিও ভালো থেকো, আর তোমার ছোট বোনটার খেয়াল রেখো। ও কিছু ভুল করলে আপনারা কিন্তু শুধরে নেবেন। চিন্তা করবেন না, আমাদের পরিবারের লোক অনেক ভালো। আপনি তো তা কালকে রাতেই বুঝতে পেরেছেন।
হ্যাঁ, আপনারা অনেক ভালো পরিবার, বিশেষ করে আপনার আম্মু তো আরও ভালো। আমিও ভালো, সেটার কে বোঝে। ভালো থাকবেন ভাই। বলে চলে গেল আর আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। ভাই বলে গেল আমাকে, আমি ওকে ভালোবাসি আর ও কিনা আমাকে ভাই বলছে। ও মায় আল্লাহ, যাকে নিয়ে স্বপ্ন দেখি সে আমায় ভাই বানাতে চায়। ও মা, আমার কি বিয়ে হবে না? বৌভাতের অনুষ্ঠান শেষ হয়ে গেল, সবাই চলে গেল। ভাবি, আব্বু আম্মু সবাই ক্লান্ত হয়ে গেছে। ঈশিতা, হ্যাঁ আম্মু। যাও মা, থ্রি পিস পরে আসো, ভারী শাড়ি পরে থাকার আর দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আম্মু। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আমি নিজেও জানি একজন মেয়ের কত সমস্যা হয়ে বিয়ের শাড়ি পরে থাকতে। আব্বু, তুমি আমাকে একটা সারপ্রাইজ দিবে বলেছিলে। হ্যাঁ শোনো, আমার বন্ধুর একটা ছাতার দোকান আছে, ওই দোকানে এখন থেকে তুমি বসবে, ঠিক আছে? কালকে থেকে শুরু করে দিও তাহলে। কি? আমি অনার্স কমপ্লিট করেছি, এতদূর পড়াশোনা করেছি, আমি কিনা ছাতার দোকানে বসবো? তুমি ভাবলে কিভাবে? আমি কোনোভাবেই ছাতার দোকানে বসবো না। কিছু করার মুরত নেই, আর বলছো কি না চাকরি করবে? তুমি এতদিন, এত বছর হচ্ছে অনার্স কমপ্লিট করেছো, একটা চাকরিও খোঁজার চেষ্টা করেছিলে? সকাল 10টায় ঘুম থেকে ওঠো, আর তোমাকে কে চাকরি দেবে? আরে তোমার তো ভাগ্য ভালো যে এখনো আমরা বেঁচে আছি। আমরা মারা যাওয়ার পরে তোমার কি হবে? কেন? ভাইয়ার পয়সায় খাবো? বাবা, দেখো দেখো তোমার গুণধন সুপুত্রকে। তোর লজ্জা সব কিছুই হবে না জীবনে। আপু, আমি পারবো না ছাতার দোকানে বসতে। বাবা, দেখো দেখো তোমার গুণধর সুপুত্রকে। কালকে থেকে ওর বিছানায় গোয়াল ঘরে করে দিয়ে আসবে, ঠিক আছে? কালকে থেকে এই বাড়িতে তোর খাওয়া বন্ধ। যদি কাজ না করেছিস তাহলে খাবার পাবি না। হ্যাঁ, গোয়াল ঘরে কিভাবে থাকবো আমি? আমি গরুদের সাথে ঘুমাতে পারবো না। এত ভয় পাচ্ছিস কেন বাবা? তুই নিজেও তো একটা গরু, তুই তোর বন্ধুদের সাথেই তো থাকবি। মা, তুমিও? আমি মন খারাপ করে ঘরে চলে এলাম। আমাকে না শেষে গোয়াল ঘরে থাকতে হবে? না, এর থেকে বেটার অপশন ছাতার দোকানে যাব। কালকে থেকে আমি ছাতার দোকান শুরু করব। আমি আকাশ চৌধুরী, অনার্স কমপ্লিট করেছি, আমি কিনা ছাতার দোকানে বসবো? আহা রিয়াপো, তোমাকে আর আমার জীবনে পাওয়া হলো না। মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। আমার স্বপ্নে আমি দেখি আমি গোয়াল ঘরে ঘুমিয়ে আছি। আমার সামনে, পেছনে, পাশে সবখানে গরু। একটা গরু আমাকে ছুঁচ দিল। আমি অন্য গরুর পটির কাছে গিয়ে পড়লাম। আর একটা গরু আমাকে শিং দিয়ে গুঁতো দিতে আসছে। আর একটা গরু আমার মুখেই হিসু করে দিয়েছে। ছি ছি ছি। আমি লাফিয়ে ঘুম থেকে উঠে পড়লাম। উঠে দেখি সকাল হয়ে গেছে। আরে ভাই, এইমাত্র তো শুলাম, এত তাড়াতাড়ি সকাল হলো কেন? দেখি আম্মু আমার মুখে পানি ছিটা দিয়েছে। কি হয়েছে মা? আজকে থেকে তোমার নতুন চাকরি শুরু। যাও দোকানে যাও। সত্যিই যাব? যাও, গিয়ে তোমার আব্বুর কাছে নিজেকে প্রমাণ করো। এটা অবশ্য ঠিকই বলেছ, একটা সুযোগ পেয়েছি। আচ্ছা যাচ্ছি, কিন্তু আমি কারো গোলামি করব না। আমি নিজের মতো করে ছাতা বিক্রি করব। হ্যাঁ, কিন্তু আমি একটা টেনশন করছি। কি টেনশন? তুই যদি দোকানদার না করতে পারিস তাহলে কিন্তু মালিক তোকে ছাতা দিয়ে পেটাবে, তারপরে তোর স্থান হবে গোয়াল ঘরে। আমার আবার কালকে রাতে বিশ্রী স্বপ্নের কথা মনে পড়ে গেল। না, এই হতে পারে না, আমি ভালো করেই ব্যবসা করব। বলেই আমি ওয়াশরুমে গেলাম। গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলাম। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে কোন দিকে সূর্য উঠেছে যে তুই আমাকে গুড মর্নিং বললি? আব্বুর কাছে শুনলাম তুই নাকি নতুন চাকরি পেয়েছিস। যা ভাই, চাকরি কর, তাই তোকে গুড মর্নিং বললাম। হ্যাঁ দেওয়ার মশাই, যাও চাকরি করো, কোনো সমস্যা হলে আমাকে জানাবে কিন্তু। বাহ, আজকের ব্রেকফাস্টটা তো দারুণ হয়েছে। কে বানিয়েছে? সব তোমার ভাবি করেছে। ওয়াও, ভাবি, তোমার হাতে তো জাদু আছে। জানি আমি জাদু আছে। আচ্ছা তুমি একটা কাজ করতে পারো, একটা চাকরি করে তাড়াতাড়ি আমার জন্য একটা চা এনে দাও তো। ঠিক আছে। আমি নাস্তা করে বাড়ি থেকে বের হয়ে গেলাম। আব্বু আমাকে 100 টাকা দিয়েছে। চিন্তা করা যায়, অনার্স কমপ্লিট হওয়া ছেলের হাতে 100 টাকা দিয়েছে। বাদ দিই, আব্বু আমাকে যে দোকানে অ্যাড্রেস দিয়েছে আমি ওই দোকানে চলে গেলাম। মালিকের কাছ থেকে কাজ বুঝে নিয়ে কাজ শুরু করে দিলাম। ছাতা ছাতা ছাতা, রঙিন ছাতা, সব ছাতা, বেকআপ ছাতা, যা আছে সব ছাতা এখানে পাওয়া যাবে। ছাতা নেবেন? ছাতা।
তোমাকে ছাতা ফেরি করতে বলিনি। এখানে দোকানে বসে থাকবে, কাস্টমার এমনি আসবে, আর যদি এভাবে কাস্টমার নিয়ে আসতে পারো তোমায় আমি বেতন বাড়িয়ে দেবো। আপনি দেখুনই না, শুধু আমি আপনার ব্যবসা 2 দিনের মধ্যে জাস্ট বাড়িয়ে দেব। আপনি কোথা থেকে কোথায় পৌঁছে যাবেন আপনি নিজেও জানবেন না। আমি আপনাকে নাম্বার 1 ছাতার ব্যবসায়ী বানিয়ে দেব। হয়েছে, ঠিকভাবে কাজ করো। আসেন আপা, আসেন আপু, আসেন। ভালো ছাতা, রঙিন ছাতা, সব ছাতা এখানে পাওয়া যাবে। পছন্দ মতো ছাতা ক্রয় করুন, আসেন। মার্কেটে অনেক বেশি ভিড় ছিল, কিন্তু হঠাৎ আমার চোখ যায় এক পাশে। ভিড়ের মধ্যে থেকে এগিয়ে আসে একজন। সে আর কেউ নয়, সে আমার স্বপ্নের রিয়া আপু। আমি তার দিকে তাকিয়ে আছি। সে আজকে হলুদ শাড়ি পরেছে, কি যে সুন্দর লাগছে তাকে। হঠাৎ সে আমার সামনে চলে আসে। আমি রিয়াকে আমার দোকানের দিকে আসতে দেখে খুবই অবাক হলাম। তার সাথে খুশি হলাম যে আজকে দোকানে আমার প্রথম দিন, আর আজকেই আমি রিয়ার মুখ দেখলাম। তাহলে নিশ্চয়ই আমার বেচাকেনা খুবই ভালো যাবে। আরে বেআইন, আপনি এখানে? ছাতার দোকানে কাজ করেন নাকি আপনি? মানে হ্যাঁ, বাবা আজকে থেকে এখানে বসিয়ে দিল। যাক, অকাজের থেকে একটু তো কাজে লেগেছে। আমাকে একটা ছাতা দিন। কি ছাতা দিব বলুন? কি কালারে নেবেন? এখানে অনেক ধরনের ছাতা আছে, যে ছাতাই চাইবেন সেই ছাতাই পাবেন। অবশ্য আপনার এই শাড়ির সাথে হলুদ ছাতাই খুব ভালো মানাবে। একটা কালো রঙের ছাতা দিন। এই যে নিন। আর কিছু দেব? লাগবে না। দাম কত? আপনার জন্য ফ্রিতে। সে সময়ের মালিক আমার মাথায় একটা ধাক্কা মেরে বলল, তোরে আমি এখানে বেচা কেনা করতে বলেছি, আমার দোকানে নিলামে তুলতে বলিনি। বেচা কেনাই করছি, আর দেখছেন না উনি কি সুন্দরী মেয়ে। সুন্দরী মেয়েদের কাছ থেকে টাকা নিলে পাপ হবে আপনার। তুই বেচা কেনা করবি নাকি তোকে বাড়িতে পাঠিয়ে দেবো? দেন বেআইন, 200 টাকাই দিন। এই যে নেন। আর আঙ্কেল শুনুন, যেই ছেলেকে আপনি রেখেছেন না, খেয়াল রাখবেন দোকানে যাতে সে ঘুমিয়ে না পড়ে। ও কিন্তু সকাল 10টায় ঘুম থেকে ওঠে। জমিদার সাহেব তো নেই। বলেই চলে গেল রিয়া। এইদিকে আমি আপুর যার দিকে তাকিয়ে আছি। সে সময় দোকানে কাস্টমার চলে আসলো, আর তাকে আমার আর দেখা হলো না। রিয়া আপুর যাওয়ার সময় হঠাৎ বৃষ্টি আসে। উনি ছাতা মেলে নেয়, আর বৃষ্টি দেখে তার অতীতে ডুব দেয়। 10 বছর আগের কথা, তখন সেই হাই স্কুলে পড়তো। এইরকমই বৃষ্টির একটা দিন। সেই দিন স্কুল থেকে বাড়িতে ফিরে আসিল, কিন্তু সেই সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। রিয়ার কাছে কোনো ছাতা ছিল না, কিন্তু সেই সময় কেউ একজন তার মাথার উপরে ছাতা মেলে ধরে। সে একটা ছেলে। ছেলেটার নাম অনেক। রিয়া প্রথম দেখাতেই ছেলেটার প্রেমে পড়ে যায়। এরপর ছেলেটা রিয়াকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। এইভাবেই চলছিল। পরের দিনও এইভাবেই দেখা। কিছুদিন ছেলেটার সাথে এভাবেই দেখা হতে হতে তাদের বন্ধুত্ব বেড়ে যায়। ছেলেটা কলেজে পড়ে, ভদ্র পরিবারের ছেলে। সব কিছু জানার পরে রিয়া ছেলেটার প্রেমে প্রস্তাবে রাজি হয়। এভাবেই তাদের প্রেমের বয়স হয়ে যায় 7 বছর। একদিন রিয়াপুর পরিবার সমস্ত কথা জেনে যায়। তারা এই সম্পর্ক মেনে নেবে না বলে রিয়াকে জানিয়ে দেয়। রিয়া যখন জানতে পারে যে তারা এই সম্পর্ক মানবে না, তখন সে ছেলেটার হাত ধরে পালিয়ে যায় সে ছেলেটার সাথে। সে পালিয়ে যখন ছেলেটার বাড়িতে ওঠে, সেই সময় ছেলেটার বাড়ির লোক তাদের মেনে নেয় না। তাদের দুজনকে তখন রাস্তায় নামতে হয়। তারা দুজন একটা হোটেলে ওঠে। সেই ছেলে রিয়াকে কথা দেয় যে সে তার সমস্ত দায়িত্ব নেবে। রিয়াও সেই ছেলেটাকে অনেক বিশ্বাস করত। এভাবেই 1 সপ্তাহ কেটে যায়। 1 সপ্তাহ পরে একদিন রাতে হঠাৎ রিয়াকে ছেড়ে ওই ছেলেটা চলে যায়। রিয়া পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে ছেলেটা তার সাথে নেই। সেখানে শুধু একটা চিঠি পড়ে আছে। সেই চিঠিতে লেখা, সে ছেলেটা চলে গেছে, সে আর কোনোদিনও ফিরবে না। রিয়া যেন তার জন্য আর কোনোদিনও অপেক্ষা না করে। এরপর রিয়া কোনো কাজ না পেয়ে সে তার বাড়িতে ফিরে আসে। তারপর সে তার ভুল বুঝতে পারে এবং কোনোদিনও প্রেম না করার সিদ্ধান্ত নেয়, এবং সারা জীবন তার বাবা মায়ের খেয়াল রাখবে এই সিদ্ধান্তই নেয়। রিয়া বর্তমানে ফিরে আসে। তার চোখ বেয়ে 1 ফোঁটা জল গড়িয়ে নিচে পড়ে যায়। সে সেটা মুছে নেয়। তুমি আমার জীবনের সবথেকে বড় ভুল, যা অনেক আগেই করে ফেলেছি আমি না বুঝে। তাই আমি আর নতুন করে কোনো ভুল পথে পা বাড়াতে পারবো না। আমি এক কলঙ্কিত নারী, যার জীবনে শুধু কলঙ্কই রয়েছে। আমি আমার কলঙ্কিত জীবনে কোনো পুরুষের প্রবেশ ঘটাতে দেবো না। আমি সারাদিন দোকানে বসে আছি, দোচে থেকে মাছি মারছি। একটা কাস্টমারও আসে না। দিয়া যাওয়ার পরে যে আসলো সেও চলে গেল। কেউ ছাতা নিচ্ছে না কেন? ভাবতে ভাবতে দেখি 3 জন কাস্টমার চলে আসলো। আরে রিয়ার কথা ভাবতে দেখি কাস্টমার চলে আসলো। এখন থেকে আমি সারাক্ষণ ওর কথাই ভাববো। একটা ভালো ছাতা দেখান তো। আমাকেও একটা চায়না ছাতা দেখান।
চিন্তা করবেন না, আমি আপনাদের একেবারে নতুন ইউনিক একটা ছাতা দেখাচ্ছি। আমি ঢং করার জন্য দোকান থেকে একটা ছাতা নিয়ে গিয়ে ছাতা খুলে ওনাদের দেখাতে শুরু করি। এই যে দেখুন, এটা একটা ছাতা। এই ছাতার উপরে খুবই সুন্দর করে একটা কাপড় দিয়ে মোড়ানো আছে, যে কাপড়টা আপনাদেরকে বৃষ্টি থেকে রক্ষা করবে। এই ছাতার কাপড় দেখেছেন? এটা অনেক সুন্দর, অনেক ভালো। কি একটা কাপড় আপনার আছে না, ওই যে 3 পিস পরে আছেন না, তার থেকেও বেশি সুন্দর। মালিক আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কাস্টমারদের মুখেও কোনো ভাবসাব নেই, তারা উল্টো বিরক্ত হয়ে আমার এসব কথাই বুঝতেই পারছি। কিন্তু ছাতার বিবরণ না দিলে তারা কিভাবে ছাতা কেমন সেটা বুঝবে। এই ছাতাটা হচ্ছে বেকআপ ছাতা। এই ছাতা দিয়ে আপনি আপনার এক্সকে খুব ভালোভাবে পেটাতে পারবেন। থাক, আপনার ছাতা নেওয়ার দরকার নেই। এই ছাতা নিলেই আমার হাজব্যান্ড আমাকে মারবে। বলে প্রথম কাস্টমার বের হয়ে চলে গেল। আরে শুনুন, আচ্ছা উনি চলে গেল তো যাকগে, এখন আপনারা আমার কথা শুনুন। এই যে ছাতাগুলো দেখছেন না, এগুলোর কোয়ালিটি খুবই ভালো। ছাতার মধ্যে অনেক ধরনের কালার আছে, আপনাদের চেহারা থেকে সুন্দরী ছাতাগুলো। কি বললেন আপনি? আমরা দেখতে খারাপ আর আপনার ছাতা ভালো? তোর ছাতা তুই তোর কাছে রাখ হারামজাদা। তোকে তো জুতো দিয়ে পেটানো উচিত। তোকে কে দোকানে বসিয়েছে? তোকে দিয়ে তো হাল চাষও হবে না, গাধা, গরু অপদার্থ। বলে সেখান থেকে চলে গেল। আমি তো হা করে তাকিয়ে আছি যে আমার কি দোষ। আমি তো শুধু ওনাদের ছাতার কোয়ালিটি বোঝাচ্ছিলাম, ছাতা কেমন সেটা বোঝাচ্ছিলাম, তার জন্য উদাহরণ দিয়েছি বলেই এত রাগ। আসলে সত্যি কথা বললে দুনিয়ার সবাই রাগ করে। আমি পেছন পেরে তাকিয়ে দেখি মালিক একটা লাঠি হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তুই এক্ষুনি আমার দোকান থেকে বের হও, তোর দ্বারা কিচ্ছু হবে না। ছাতা একটাও বিক্রি করতে পারিসনি? তোর বাবা তোকে কি জন্য জন্ম দিয়েছে? আর তুই বেরো আমার দোকান থেকে। আমি ভয়ে বের হয়ে গেলাম। কি আর করার, গরিবের মূল্য কেউ বোঝে না। আমি কতটা ক্রিয়েটিভ সেটা কি কেউ জানে? কেউ জানে না, শুধু আমি একাই জানি। আর আমার এই ক্রিয়েটিভিটি নিয়ে আমাকে একাই বাঁচতে হবে। কি অসহায় আমার জীবন। কিন্তু আমি আজকে বাড়িতে যাব কি করে? আমার বাবা তো আমাকে ঘরে থাকতেই দেবে না, তাহলে কি গৌরীর সাথে আমি থাকবো? আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, সেই সময় একটা বাদামের দোকান দেখে আমি আমার পকেট থেকে টাকা বের করে বাদামওয়ালাকে বললাম যে ভাই, আমাকে 10 টাকার বাদাম দেন। আমি 10 টাকার বাদাম নিয়ে রাস্তায় খাচ্ছিলাম আর হাঁটছিলাম। একটা মানুষের ভাগ্যে কতটা খারাপ হতে পারে সেটা আমাকে দেখেই বোঝা যায়। হাঁটতে হাঁটতে নাম না জানা একটা স্কুলের সামনে চলে এসেছি। ইতিমধ্যে অবশ্য বৃষ্টি থেমে গেছে, আশেপাশে কাঁথা জমেছে। হঠাৎ দেখি স্কুল থেকে বের হয়ে আসে রিয়া আপু। তাহলে কি রিয়া আপু স্কুলের টিচার? কি আর করার, যখন দেখা হয়ে গেছে যাই একটু কথা বলে আসি। হাই রিয়া আপু। আপনি এখানে কি করছেন? আপনি এখানে কি করছেন? আপনাকে ইমপ্রেস করছি। হোয়াট? আজকে তো আমাকে খুব সুন্দর লাগছে। দোকানদার আমাকে দোকান থেকে বের করে দিয়েছে। কেন? কারণটা আমি নিজেও বুঝতে পারছি না। আমি দোকানের কাস্টমারদের কোয়ালিটি বোঝাচ্ছিলাম, এরপরে আমাকে দোকান থেকে বের করে দিল। বুঝেছি, তুমি এমনভাবে কোয়ালিটি বুঝাচ্ছিলে যে তোমার কোয়ালিটি বুঝতে গিয়ে ওরা নিজের কোয়ালিটি বুঝে গিয়েছে, সে কারণে ওরা তোমাকে বের করে দিয়েছে। হ্যাঁ, ভালো মানুষের দাম নেই এই দুনিয়ায়। ইস, কি কষ্ট। রাস্তায় কত কাদা, আর তুমি এ সময় গাড়িও পাবে না। আমার বাইক আছে, আমার বাইকে চড়বে তুমি? না, দুপুরের খাবার খাইনি, এখন আমি খাবার খাবো। মনে পড়লো আমি নিচেও দুপুরে খাবার খাইনি, আমারও তো খিদে পেয়েছে। আপনি দুপুরে খেয়েছেন? না, খাওয়া হয়নি। আসলে ওই দোকানদারের সাথে ঝগড়া করেছি তো তাই। ঠিক আছে, চলুন আমি খাওয়াচ্ছি আপনাকে। এখানে একটা ভাতের হোটেল আছে। ঠিক আছে, ধন্যবাদ আপু। যখন নেক্সট টাইমে আমি ইনকাম করব তখন তোমার এই সমস্ত ঋণ আমি শোধ করে দেব। হাসলেন কেন? না মানে, আপনার আমার ঋণ শোধ করা লাগবে না। এই সামান্য টাকা শোধ করে দেওয়ার দরকার নেই, বরং একটা ভালো চাকরি খোঁজার চেষ্টা করুন। আপনি শিক্ষিত ছেলে, ভালো করে খুঁজলেই ভালো চাকরি পেয়ে যাবেন। এরপরে নিজের জীবনটা ভালো করে শুরু করুন, একটা মেয়েকে নিয়ে সংসার করুন। কারণ আপনার যা মতিগতি, একটা মেয়েও তো আপনার কপালে জুটবে বলে মনে হয় না। আমাকে দেখে আপনার যতটা অকর্ম ভাবেন, আমি কি ঠিক ততটা অকর্ম নই। আমি অনেক কাজ পারি, ঠিক আছে? হ্যাঁ, তার নমুনা তো আজকে দিয়ে দিয়েছেন। মানে আজকে আমার গুণের কদর করেনি, সেই কারণে আমার এই অবস্থা হয়েছে। ঠিক আছে, চলো তোমাকে খাওয়াই। আমি আর রিয়াপু হোটেলে গেলাম, গিয়ে বিরিয়ানি অর্ডার করা হলো 2 প্লেট। আচ্ছা রিয়াপু, আপনি কখনো নিজের জীবনটা
রিসেট করার কথা ভাবেননি? আমি তো ভালোই আছি, তাহলে নিজের জীবনটা রিসেট কেন করব? মানে সারা জীবন কি একা থাকা সম্ভব? কেন সম্ভব নয়? পারলে সবই সম্ভব। আমার কাছে আমার বাবা মা আছে, আমি কেন পারবো না একা থাকতে? কিন্তু একটা সময়ের পরে গিয়ে যে কারোরই নিজের জীবনসঙ্গীর প্রয়োজন পড়ে, তখন কি করবেন? তখন আমি সব কিছু একাই সামলে নিতে পারবো। কেউ যদি আপনার আর আপনার বাবা মায়ের দায়িত্ব নিজের কাঁধে নিতে চায়, তাহলে কি নিতে দিবেন? না, আমার এই জীবনে কোনো ছেলের প্রবেশ নিষেধ। আমার এই কলঙ্কিত জীবনে কোনো কলঙ্ক আমি কোনো ছেলেকে দিতে দেব না। আমি একবার ভুল করে ঠকেছি, আমি আর ঠকতে পারবো না। কিন্তু যদি কেউ তোমাকে ভালোবেসে আপন করে নিতে চায়, তাহলেও না? না। সে সময় বিরিয়ানি চলে আসলো। আমি আর রিয়াপু খেতে শুরু করলাম। খেতে খেতে হঠাৎ বিরিয়ানির একটু ভাত রিয়াপুর গলায় আটকা যায়। আমি পানির গ্লাস এগিয়ে দিতে গিয়ে বলি, দেখেছেন, জীবনে কিছু কিছু সময় পানির গ্লাস এগিয়ে দেওয়ার জন্য একটা মানুষের প্রয়োজন পড়ে। আপনি খান তো চুপচাপ, এত কথা কেন বলেন? আসুন, জলের গ্লাস মানুষ নিজেও নিতে পারে। আপনি যদি না দিতেন তাহলে আমিই নিতাম। আপনি পানি নিতে নিতে ভাতটা আপনার গলায় আটকে থাকতো, বুঝলেন ম্যাডাম? তুমি খাও তো চুপচাপ, এত কথা বলো না তো। ঠিক আছে। রিয়াপু আর আমার খাওয়া শেষে আমরা বিল মিটিয়ে রাস্তায় চলে এলাম। কিন্তু সেই সময় হঠাৎ আবার বৃষ্টি শুরু হয়ে যায়। রিয়াপুর কাছে ছাতা থাকায় উনি আর আমি সেই ছাতায় চলে এলাম। তখন উনি আর আমি অনেক কাছাকাছি ছিলাম। আমাদের মাথার উপরে ছাতা থাকার পরও মনে হচ্ছে আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। আমরা হাঁটা শুরু করে দিলাম। সেই সময় দেখি রাস্তার পাশে ফুলের দোকান। আমার মনে হলো এটাই সেই সময়, যে সময় আমি রিয়াপুকে নিজের মনের কথা বলতে পারবো। এর থেকে ভালো সময় আর হতেই পারে না। চারদিকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি আপু খুবই পছন্দ। তাহলে এই সময় আমি আমার মনের কথা জানিয়ে দিই। হ্যাঁ বা না উত্তর আসে, আমি মেনে নেব। আমি আমার পকেটে হাত দিয়ে দেখি 20 টাকা আছে। আমি 20 টাকা দিয়ে 3টা গোলাপ কিনলাম, কিনে রিয়াপুকে দিলাম। আমি তার সামনে হাঁটু গেড়ে বসলাম আর বললাম, আজ এই মুহূর্তে চারিদিকের বৃষ্টি, আকাশ, বাতাস সবাইকে সাক্ষী রেখে আমি আপনাকে একটা কথাই বলতে চাই যে আপু, আপনি হয়তো আমার কাছ থেকে বয়সে বড় হতে পারেন, আপনি আমার কাছ থেকে অনেক বুদ্ধিমান, হয়তো আপনার কাছে চাকরি আছে, টাকা আছে, কিন্তু আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। বয়সের ব্যবধানে তো ভালোবাসার কিছু যায় আসে না। ভালোবাসা বয়স, বাধা কোনো কিছুই মানে না। আমি আপনাকে আমার মন দিয়ে ফেলেছি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ রিয়া আপু। আমি সারা জীবন আপনার পাশে থাকতে চাই, আপনার খেয়াল রাখতে চাই। প্লিজ আমাকে আপনার পাশে থাকতে দিন সারা জীবন। আমার এই কথায় রিয়া আপু হঠাৎ চমকে ওঠে। উনি বুঝতেই পারেননি আমি এরকম কিছু করতে পারি। ওনার হাত থেকে ছাতা আচমকাই উড়ে চলে যায়। বৃষ্টিতে আমরা দুজনেই তখন রাস্তায় ভিজছি, আর রিয়া আপু আমার দিকে তাকিয়ে আছে। এরপর স্বাভাবিক হয়ে উনি আমাকে উঠতে বললেন। দাঁড়াও, উঠে দাঁড়াও। সব কি ধরনের পাগলামি? এটা পাগলামি না, এটা আমার ভালোবাসা। ভালোবাসা? ভালোবাসা এইভাবে হয়? ছি, আমি আপনার আপু হই, কত সম্মান করেন আপনি আমাকে, আর আপনি এভাবে আমাকে প্রপোজ করলেন? আপনার কাছ থেকে এটা আমি আশা করিনি। আমি একজন কলঙ্কিত নারী, আমার জীবনে একটা অতীত আছে, আমি সমাজের কাছে বোঝা। আপনি এইভাবে আমার সাথে মজা করলেন ভালোবাসা নিয়ে? এই বয়সে এসে আমার সাথে কেন ভালোবাসা করার হতে পারে? কারো হতে পারে না। কেন হতে পারে না? একজন বৃদ্ধ যদি একজন যুবতী মেয়ের প্রেমে পড়তে পারে, তাহলে আমি কেন আপনার প্রেমে পড়তে পারি না? বয়স কোনো বাধা না। শুধু আপনি আমাকে একবার হ্যাঁ বলুন, আমি এই পৃথিবীর সমস্ত কিছুর বিরুদ্ধে গিয়েও আপনাকে বিয়ে করব। আপনাকে আমি সম্মান দেব। একজন মানুষ আপনাকে ছেড়ে গিয়েছে, আপনাকে সম্মান দেয়নি, তাই বলে কি অন্য কেউ আপনাকে সম্মান দিতে পারে না? অন্য কেউ কি আপনাকে ভালোবাসতে পারে না? না, পারে না। আমার অতীতের ভুলের বোঝা আমি এখনো বয়ে বেড়াচ্ছি। কখনো আমি নিজে সেই ভুলের জন্য প্রায়শ্চিত্ত করতে করতে মরে যাচ্ছি। আমি আর কোনো ভুল করতে পারবো না। কে বলেছে আমি আপনার জীবনের ভুল? আমি তো আপনার জীবনে ভালো হয়ে আসতে পারি, তাই না? আপনার সঠিক সিদ্ধান্ত তো হতে পারি। না, হতে পারে না, কারণ একজন মেয়ে যে অতীতে ভুল করে সে ভবিষ্যতেও ভুল করতে পারে, আর আমি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারবো না। আপনি আর আমার সাথে কোনো দিনও যোগাযোগ করবেন না। এরপর রিয়াপু একটা রিক্সা রেখে রিক্সায় উঠে চলে যেতে লাগলো। আমি তখন রিক্সার পেছনে দৌড় দিতে শুধু একটা কথাই বললাম, আমি আপনাকে পাওয়ার জন্য সব কিছু করে যাব। আপনার জীবনে যদি কেউ থাকতো তাহলে আমি কখনো আসতামও না, কিন্তু আপনার জীবনে কেউ নেই। আপনি এভাবে সারা জীবন একা কাটাতে পারেন না। আমি আপনার পাশে থাকতে চাই।
আপনার সাথে সারা জীবন কাটাতে চাই, আর তার জন্য যদি আমাকে মরে যেতে হয় তাহলে আমি তাও করতে রাজি আছি। কিন্তু ততক্ষণে রিক্সা অনেক দূরে চলে গেল। আমি আমার বাড়িতে হেঁটে চলে এলাম, কিন্তু বাড়িতে ঢুকতে না ঢুকতেই ঠাস করে একটা থাপ্পড় আমার গালে পড়লো। তাকিয়ে দেখি আমার মা আমার গালে থাপ্পড় মেরেছে। মায়ের দিকে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। এখন পর্যন্ত কোনোদিনও আমার গায়ে মা হাত তোলেনি, আর আজকে সেই আমার মা আমার গায়ে হাত তুললো। এই কি করছিস তুই এখানে? তোকে বের করে দিয়েছি কারণ তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? সব সময় কিছু না কিছু করিস। তুই কি তোর জীবনে কিছু করবি না? আমাকে আর তোর আব্বুকে একটু শান্তি দিবি না? শান্তি দিবে কি? আমাদেরকে তো অশান্তিতে রাখার জন্যই ও এসেছে। জানিস তোর জন্য দোকানের মালিক আমাকে কিভাবে অপমান করেছে আজকে? এরকম অপমান আমাকে কেউ কোনোদিনও করেনি। ছি, তোর জন্য আজকে আমাকে অপমানিত হতে হলো। তুই বের হয়ে যা আমার বাড়ি থেকে। তুই কোনোদিনও এই বাড়িতে পা রাখবি না। হ্যাঁ, আমি সব কিছুর জন্য দোষী। আমার জীবনে যা হয় সব ভুল, আর তোমাদের জীবনে যা হয় সব ঠিক। আমি অপদার্থ, আমি তোমাদের যোগ্যই না। আরে আমাকে জন্ম দিলে কেন? যখন হয়েছিলাম তখন আমাকে মেরে ফেলতে পারোনি? সবাই আমার চিৎকার দেওয়া দেখে অবাক হয়ে গেছে। আমি রাগে একটা ফুলদানি মেঝেতে ভেঙে ফেললাম। আমি তোমাদের কুলাঙ্গার পুত্র। হ্যাঁ, আমি তোমাদের কুলাঙ্গার পুত্র। তাই আমি জীবনে যা চাই আমি কিছুই পাই না। আমি জীবনে কী চেয়েছিলাম বাবা? একটা সুন্দর চাকরি। আমি কি চাকরির চেষ্টা করিনি? প্রত্যেক দিন ইন্টারভিউ দিতে যাই, প্রত্যেক দিন ইন্টারভিউ থেকে আমাকে বের করে দেয়। তোমরা ভাবো আমি কিছুই চেষ্টা করিনি? আমি অনেক চেষ্টা করেছি মা, অনেক চেষ্টা করেছি। অনার্স পাসের পরে 2 বছর আমি চাকরির জন্য চেষ্টা করেছি, কিন্তু আমাকে একটা চাকরিতেও নেয়নি। যাও বা একটা চাকরিতে টিকলাম, সে চাকরিটাও আমি আমার ভাইয়াকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার ভাইয়ের সেই রকম যোগ্যতা ছিল না সেই চাকরি পাওয়ার। তাই আমি নিজের চাকরি ওকে দিয়ে দিয়েছি, যাতে ও চাকরি করতে পারে। নিজের জায়গাটা ওকে দিয়ে দিয়েছি, কারণ আমি চেয়েছিলাম ওই তোমাদের বড় সন্তান, ওই তোমাদের যোগ্য সন্তান হয়ে থাকুক, আমি না। এরপরেও অনেক চাকরির জন্য চেষ্টা করেছি, কিন্তু চাকরি আমার হয়নি। তাই বলে এই না যে আমি আমার জীবনে কিছুই পাইনি। আমি একটা মেয়েকে ভালোবেসেছি মা। আমি আজকে ওকে ভালোবাসার কথা জানিয়েছি, কিন্তু ও আমাকে ফিরিয়ে দিয়েছে মা, ও আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি রেগে কথা বলতে বলতে কেঁদে কেঁদে মেঝেতে বসে পড়লাম। বসে অনেক জোরে জোরে কান্না করতে লাগলাম। সেই সময় মা এসে আমাকে শান্ত করতে লাগলো। আমার বাবা অবাক হয়ে গেছে, তার ছোট ছেলে এত বড় ত্যাগ করেছে তার বড় ছেলের জন্য, আর এই ছেলেটিকে কিনা সে এতদিন অপমান করেছে। ভাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে, ভাবিও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। সবাই অনুতপ্ত তাদের ব্যবহারের জন্য। মা, আমি আর চাকরির জন্য কোনো চেষ্টা করব না মা। আমি চাকরিও পাইনি, আর আমি যাকে ভালোবেসেছি সেও আমার হয়নি মা। শান্ত হও বাবা আমার, কিচ্ছু হয়নি শোনো বাবা আমার, শান্ত হও। আমাদের এসব বলিসটি কেন? আচ্ছা তোকে কিছুই বলতে হবে না, চুপ থাক বাবা, শান্ত হও। আমার ছেলেটা এত কষ্ট সহ্য করেছে। আমাকে ক্ষমা করে দিস বাবা। আমি বুঝতে পারিনি আমার ছেলেটা কখন এত বড় হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই এত বড় ত্যাগ করেছিস তো। আচ্ছা বল, তুই কাকে ভালোবাসিস? তুই যে মেয়েকে ভালোবাসিস সেই মেয়ের বাবা মায়ের পায়ে পর্যন্ত আমি পড়তে রাজি আছি। তোকে যেভাবেই হোক ওই মেয়েটাকে আমি পাইয়ে দেব। সত্যি বলছো বাবা? তুমি আমাকে পাইয়ে দেবে? হ্যাঁ দেব। আমার ছোট ছেলেটা কত বড় হয়ে গেছি, কত বড় কাজ করেছি, তার জন্য আমি একটু করতে পারবো না? তুই আমার জন্য এত বড় একটা কাজ করে দিলি, আমাকে একবারও জানালি না কেন ভাই? ভাইয়া, আমি চেয়েছি পরিবারের বড় সন্তান হয়ে তুই সম্মান পা। আমি চাইনি তুই আমার মতন এরকম স্ট্রাগল করিস। ঠিক আছে, একবার বল তুই কাকে ভালোবাসিস, আমি তার সাথেই তোর বিয়ে দেব। আমি যাকে ভালোবাসি তোরা সবাই তাকে চিনিস। কে সে? রিয়া, ভাবির বড় বোন। তোমার মাথা ঠিক আছে? তুমি আপুকে কেন ভালোবাসো? হ্যাঁ, আপুর অতীত সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আর আমার আপু কাউকে বিয়ে করবে না বলে ঠিক করেছে। আপু কি তোমাকে ভালোবাসে? না, কিন্তু আমি ওকে খুবই ভালোবাসি। আপু যখন তোমাকে ভালোবাসে না, তাহলে তুমি কিভাবে আপুকে ভালোবাসো? ভাবি, তুমি বলো তো, তোমার আপু যেটা করেছে সেটা কি ঠিক? হ্যাঁ ঠিক। ও জীবনে অতীতে যা পাপ করেছে তার শাস্তি ওকে সারা জীবন পেতে হবে, আর সেটা হলো আব্বু আমার সারা জীবন খেয়াল রাখা। ভাবি, তুমিও তো ওই দিন তোমার আপুকে বলেছিলে জীবনটাকে রিসেট করতে, নতুন করে শুরু করতে।
হ্যাঁ বলেছিলাম, কিন্তু মন থেকে কখনোই চাই না ও নিজের জীবন নতুন করে শুরু করুক। কিসের অতীত, কিসের পাপ? তুই রিয়া আপুকে ভালোবাসিস, তাহলে রিয়া আপু কেন তোকে ভালোবাসে না? রিয়ার অতীতে কি হয়েছে জানিস কি তুই? না, কিন্তু যাই থেকে থাকুক না কেন, তা তার বর্তমানে তো আর নেই। কিন্তু কিন্তু তার জন্য সে কেন নিজেকে শাস্তি দেবে? কেন সে কেন সারা জীবন একা থাকবে? তারও বাঁচার অধিকার আছে, তারও মন খুলে হাসার অধিকার আছে। কেন সে নিজের জীবনটা এইভাবে সারা জীবন স্যাক্রিফাইস করবে? বৌমা, তুমি কি জানো রিয়ার অতীতের ব্যাপারে? হ্যাঁ জানি তো আব্বু। তাহলে বলো আমাদের, আমরা শোনার পরে ঠিক করব বিয়ে হবে কি হবে না। ঠিক আছে, আপনারা সবাই বসুন, আমি সকলের জন্য চা নিয়ে আসছি। গল্প চা খেতে খেতে শুনুন আপনারা। আমরা সবাই বসলাম। ভাবি আমাদের জন্য চা নিয়ে আসলো। এরপর ভাবি রিয়ার অতীতের ব্যাপারে সমস্ত কিছু সবাইকে খুলে বলল। যেহেতু রিয়ার সাথে অতীতে এত কিছু হয়ে গেছে, তাই সে নতুন করে জীবন শুরু করতে পারছে না। এটাও ঠিক, ঘটনার অনেক বছর হয়ে গেছে, তার উচিত এখন জীবনটা নতুন করে শুরু করা। কিন্তু একজন মানুষের বিরুদ্ধে তো আর কিছু করা যায় না। তবুও আমার ছোট ছেলে যখন ওকে ভালোবেসেছে, তখন আমিই যাব তোমার পরিবারের কাছে, গিয়ে বলবো তাদের মেয়েকে যেন আমাদের কাছে দিয়ে দেয়। যদি তারা রাজি হয় তবেই বিয়ে হবে। আর সব থেকে বড় কথা, রিয়াকে আগে রাজি হতে হবে। রিয়া রাজি হলেই এই বিয়ে হবে, না হলে হবে না। সব শোনার পরে আব্বু বলল, আপু দেখো, তোমরা সকলে মিলে বোঝালে রিয়া নিশ্চয়ই নিজের জীবনটা নতুন করে শুরু করবে। আমি জানি না ওরা কি করবে, কিন্তু আকাশ তুমি নিজে একবার ভেবে দেখো, তুমি কি আপুর সাথে সারা জীবন কাটাতে পারবে? এটা কিন্তু আর 5টা গল্পের মতন সাধারণ কোনো গল্প নয়। আপুর জীবনে সত্যিই অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, যার রেশ আমাদের পরিবার থেকে এখনও যায়নি, আপুর জীবন থেকে এখনও যায়নি। এখনও সমাজের লোকেরা আপুকে ছোট চোখে দেখে। আমি সব জেনে শুনে ওকে ভালোবেসেছি, আমি ওকে বিয়ে করতে চাই। আরে প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে নিজের মন মতো করে বাঁচার। ও এখনও এই বয়সে যেরকম স্যাক্রিফাইস করছে, এখন পর্যন্ত কেউ এমনভাবে স্যাক্রিফাইস করেনি নিজের জীবন। তাই তাকে আমি ভালোবেসেছি। ওর এই গুণগুলোর জন্যই ওকে আমার মনে ধরেছে। আমি ওকে বিয়ে করতে চাই, ওকে নিজের করে পেতে চাই। আজকে আমার নিজের ছেলের জন্য নিজের কাছেই অনেক গর্ব হচ্ছে। আমিও যাব রিয়ার মা বাবার কাছে, আমিও চাইবো তাদের মেয়েকে আমার সন্তানের জন্য। আমি চাই তোরা এক হোক। আজকে প্রথমবার আমার নিজেকে পূর্ণ বলে মনে হচ্ছে। আমার পুরো পরিবার আমার পাশে আছে, তাদের একটা অপদার্থ সন্তান আছে যার জন্য তারা কিছু একটা করবে, এই ভেবে তারা ভীষণ খুশি। আমি খুব ভীষণ লাকি যে এরকম একটা পরিবার পেয়েছি। আমি খুশিতে নিজের ঘরে চলে এলাম, কারণ কালকে থেকে আমার নতুন জীবন শুরু হতে চলেছে। কিন্তু আমি ভাবছি যদি রিয়া যদি রাজি না হয় তাহলে কি হবে আমার। এদিকে রিয়া বৃষ্টিতে ভিজে কান্না করতে করতে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়, মেঝেতে বসে কাঁদতে থাকে। আমি এক কলঙ্কিত নারী। আমি আমার জীবনে কোনো পুরুষের প্রবেশ হতে দেব না। আমি একবার জীবনে ভালোবেসে ভুল করেছি, সেই ভুল আমি আর দ্বিতীয়বার করব না। একবার আমার জন্য আমার পুরো পরিবার অসম্মানিত হয়েছে। সমাজ আজও আমাদেরকে নিচু চোখেই দেখে, আর আমি সেই ভুল দ্বিতীয়বার করতে পারবো না। আমার এই অভিশপ্ত জীবনে আমি কোনো পুরুষের প্রবেশ হতে দেব না। রিয়া ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে আর ভাবতে থাকে, কেন আমার সাথে এরকম হয়? বারবার কেন আমি ভালোবেসে ফেলি অন্য কাউকে? ভুল মানুষকে ভালোবাসার জন্য আমি একবার জীবনে ঠকেছি, আর ঠকতে পারবো না। আমি আমার পরিবারকে অসম্মানিত হতে দিতে পারবো না। এখন আমার কাছে আমার পরিবারই সবকিছু। এদিকে রাতের বেলা আমার কাছে অচেনা নাম্বার থেকে একটা ফোন আসে। আমি ভাবি এটা মনে হয় রিয়াপুর নাম্বার, তাই আমি তাড়াতাড়ি করে ধরে ফেলি ফোনটা। হ্যালো। হ্যালো, গলা শুনে মনে হচ্ছে কান্না করছেন। কি কারণে কান্না করছেন শুনি? কে বলছেন? আমি আপনার বেআইন। ঋষিতা? বাহ, চিনে ফেলেছেন। আপনার স্মৃতিশক্তি কিন্তু বেশ ভালো, কিন্তু আপনার গলা এরকম শোনাচ্ছে কেন? না কিছু না। আমি ফোন দিয়ে কি ডিস্টার্ব করে ফেললাম? না না, একদমই না। বলো কি বলবে। আচ্ছা তোমার আপু কি করছে? আপু তো আজকে ভিজে বাড়ি ফিরছে, ঘরে শুয়ে আছে। আর আপুর মন কেমন আছে? মানেটা হচ্ছে খারাপ আছে না ভালো আছে? সব তো ঠিকই আছে দেখে মনে হলো। আমি ঠিক জানি না, আপুর সাথে আমার দেখা হয়নি। উফ, আচ্ছা ঠিক আছে, কালকে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য আবার কি সারপ্রাইজ? আছে আছে আছে, একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা পেয়ে আপনিও খুশি হবেন।
কি সারপ্রাইজ, আমি তো বুঝতেই পারছি না আবার কিভাবে খুশি হব। সারপ্রাইজ যদি বলে দেই তাহলে কি সেটা আর সারপ্রাইজ থাকে? সেটা অবশ্য ঠিক। কালকে আমার জীবনে নতুন অধ্যায় শুরু হবে। কালকে আমি নিজের জীবনটা নতুন করে শুরু করব। আমার জীবনটা কালকে পূর্ণতা পাবে। কি বলছেন, এত কিছু? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখি। গুড নাইট। গুড নাইট। কালকে আপনার সারপ্রাইজের জন্য অপেক্ষায় থাকলাম। কথা শেষ করে ফোনটা রেখে দিলাম। ঋষিতা মনে মনে ভাবতে থাকে, তাহলে কি আমার মতো বেআইসাবও আমার প্রেমে পড়ে গেছে? সেই কারণে কালকে কি আমাদের বিয়ের কথা বলতে আসবে? আমি তো ভাবতেই পারছি না যে বেআই সাহেবের সাথে আমার বিয়ে হবে। উনিও আমাকে ভালোবেসে ফেলেছেন, এটাই তার মানে ওনার সারপ্রাইজ। পরদিন সকালে আমার বাড়ির সবাই তৈরি হয়ে গেছে রিয়াপুর পরিবারের সাথে কথা বলার জন্য। আমরা রওনা দিয়ে দিই, কিন্তু আমার মধ্যে টেনশন কাজ করছিল যে ওখানে গিয়ে কী হবে, রিয়াপু যদি রাজি না হয়। এদিকে সকালে রিয়া ডাইনিং টেবিলে খেতে বসে। সে সময় তার বাবা মাও তার সাথে ছিল। তারা বললেন, আপু আজকে স্কুল না গেলে হয় না? কেন, আজকে কি যে স্কুলে যাব না? দেখো না আকাশটা কেমন খারাপ হয়ে আছে, এর মধ্যে আবার স্কুলে যাবে? দরকার নেই, আজকে ছুটি নাও। না, আকাশ খারাপ না, আকাশ ঠিকই যাবে। তাই বলে আমি স্কুল কামাই করব? হ্যাঁ দেখো, তোমার যখন ভবিষ্যতে বিয়ে হবে আর বাচ্চা কাচ্চা হবে, তখন তোমার বাচ্চারাও দেখো তোমার স্কুলে যেতে চাইবে না। তোর বোনের আবার বিয়ে হবে নাকি? ও, ওর জীবন নিয়ে যে সুন্দর খেলা খেলে রেখেছে, ওর আবার বিয়ে হবে? হাহা। বাবা এভাবে বলো না, আপুরও বিয়ে হবে একদিন। সেই একদিন আর কোনোদিনও আসবে না। রিয়াপু তাদের কথা শুনে থ হয়ে গিয়েছিল। চোখের কোণে জল আটকে ছিল। নিজের করা ভুলের জন্য তার অনুশোচনা হচ্ছিল। তার করা ভুলের জন্য এখনো পর্যন্ত ওর জন্য কোনো বিয়ের ঘরই আসলো না। বিয়ের ঘর আসলে আমি সঙ্গে সঙ্গেই ওর বিয়ে দিয়ে দিতাম। বাইরে যে লীলা খেলা করে রেখে দিয়েছে, কে আসবে ওকে বিয়ে করতে? এভাবে বলো না মা, এখনো সারাটা জীবন পড়ে আছে আপুর সামনে। ঋষিতা, চুপচাপ খা তো তুই। আমি ঘরে যাচ্ছি। রিয়া ঘরে গিয়ে চুপচাপ বসে থাকে। সেদিন আর সে স্কুলেই গেল না। এর মধ্যে আমরা এই বাড়িতে উপস্থিত। বিআই সাহেব, কি খবর? আরে বিআইন যে, আসেন আসেন, ভেতরে আসেন। দিনকাল কেমন যাচ্ছে? ভালো আছেন তো? ভাইয়া রিয়া ভাবির আব্বু আম্মুকে সালাম করলো, ভাবিও সালাম করলো। এরপর আমরা সোফায় বসলাম। বেআইন সাহেব, আপনি কিন্তু শুকিয়ে গেছেন। এই যে দেখুন, আপনার মেয়েও কিন্তু মোটা হয়ে গেছে আগের থেকে। আমরা কিন্তু যত্নে রেখেছি, যত্নের কোনো ত্রুটিই করিনি। সেটা তো দেখেই আমি বুঝতে পারছি যে আপনারা ওকে কি পরিমাণে যত্নে রেখেছেন। ওকে দেখে তো মনে হচ্ছে মোটা হয়ে গেছে। কি রে, আমাদেরকে ভুলে যাসনি তো? মা কি যে বলে না, তোমাদের ভোলা যায় নাকি? বাবা, তাও ভালো। আমি ভাবলাম আবার আমাদের ভুলে গেলি নাকি, শাশুড়ির ভালোবাসা পেয়ে। বিআই সাহেব, আপনার খবর বলুন, কেমন আছেন? সব খবর ঠিকঠাক তো? হ্যাঁ, আমি তো ফিট আর ইয়ংই আছি। আসলে আমি আজকে আপনাদের সামনে অন্য একটা কথা বলার জন্য এসেছি। এই কথা শুনে ঋষিতা একটু লজ্জা লজ্জা পেল। ইস, এভাবে কি কেউ আমার সামনেই বলে? আমি কি ঘরের ভিতরে যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো? বেআইন সাহেব, কি বলতে চান ঠিক করে বলুন। আমার মেয়ে কি কোনো কিছু করেছে? না না, আপনার মেয়ে তো মাশাআল্লাহ অনেক ভালো মেয়ে, কিন্তু আমরা অন্য কথা বলতে এসেছি। ওই তুমি বলো না। আসলে আমি আপনার অন্য মেয়েকে আমার ছোট ছেলের জন্য চাই। অন্য মেয়ে মানে? কোন মেয়ে? আমার ছোট মেয়ে তো এখনো অনেক ছোট। ওর বিয়ের ব্যাপার তো আমরা এখনো কিছুই ভাবিনি। না না, আপনার ছোট মেয়ে না, আপনার বড় মেয়ে রিয়া। ওকে আমার ছোট ছেলের জন্য খুবই পছন্দ হয়েছে, আর আমার ছোট ছেলে ওকে ভালোবেসে ফেলেছে। তাই ওর সাথে আমি রিয়াকে বিয়ে দিতে যাচ্ছি, যদি আপনি রাজি থাকেন তো। দেখুন, আমরা আমার বড় মেয়ের ব্যাপারে কিছুই ভাবিনি। আর সব থেকে বড় কথা, আপনার ছেলে থেকে ও অনেক বছরের বড়। আর আমার বড় মেয়ের ব্যাপারে তো আপনারা কিছুই জানেন না। ওনারা সবটাই জানে আব্বু, আমি ওনাদের সবটাই বলেছি। তারপরেও ওনারা আকাশের সাথে রিয়াপুর বিয়ে দেওয়ার কথা ভাবছে। তুমি কি বলো এ ব্যাপারে? দেখুন,
প্রত্যেকটা মেয়েরই অধিকার আছে তার জীবন নিয়ে এগিয়ে যাওয়া, জীবন নিয়ে বাঁচার। একজন মেয়ে ছোট বয়সে ভুল করতেই পারে, তাই বলে সেই ভুলের জন্য সে তার পুরো জীবনটাই সাফার করবে, এটা তো হতে পারে না, তাই না? আর আমরা এইরকম পরিবারের মানুষও নই। বয়সে ছোট বড় একটা তো ভালোবাসার ক্ষেত্রে গুরুত্ব বহন করে না। ভালোবাসা থাকলে সম্পর্ক এমনি টিকে থাকে। আমরা সব কিছু মেনে নিয়েই আপনাদের বড় মেয়েকে চাইছি আমার ছোট ছেলের জন্য। আপনি কি রাজি? দেখুন, আমার বড় মেয়ে তার জীবনে একটা ছোট্ট কোনো ভুল করেনি, অনেক বড়ই ভুল করেছে। সে কিন্তু আপনার যে সব জানার পরেও রাজি হয়েছেন, এটাই তো অনেক। আমাদের এই সম্পর্কের কোনো সমস্যা নেই, আমরা রাজি। ঋষিতা এ সমস্ত কথা শুনে থ হয়ে যায়। ও ছুটে তার নিজের ঘরে চলে যায়। আর এদিকে রিয়ার মা রিয়ার ঘরে চলে গেল। রিয়া, হ্যাঁ মা বলো। তোমার আকাশকে কেমন লাগে? আকাশকে ভালোই লাগে। ভালোবাসো নাকি ওকে? না মা, ভালোবাসি না, কারণ আমার জীবনে ভালোবাসা নেই। আমি জীবনে একবার যে ভুল করেছি সেই ভুল দ্বিতীয়বার আর করতে পারবো না। আমি প্রথমবার নিজের ভুলের কারণে তোমাদেরকে যেভাবে অপমান করেছি, দ্বিতীয় ভুল করে সেই সাহস দেখাতে পারবো না। কিন্তু এভাবে সারা জীবন চলতে পারে না। আমি আর তোমার বাবা আকাশের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। আজকে তোমাদের বিয়ে। কি বলছোটা কি এসব মা? আকাশের সাথে আমার কিভাবে বিয়ে হতে পারে? আমি ওর থেকে কত বছরের বড়। তা থেকেও বড় কথা, আব্বু তো এই সম্পর্ক মেনে নিতে নাও পারে। তোমাকে তো বললামই আমি আর তোমার বাবা রাজি আছি এই সম্পর্কে। তাহলে কেন এত সমস্যা সৃষ্টি করছো তুমি? তোমার আলমারিতে লাল শাড়ি আছে, পরে নাও। আমি ঋষিতাকে পাঠাচ্ছি তোমাকে তৈরি করার জন্য। বলে উনি চলে গেল। আর রিয়া শুধু ওনার যাওয়ার দিকে তাকিয়ে আছে। রিয়ার মা আবার ঋষিতার ঘরে গেল। ঋষিতা, হ্যাঁ মা বলো। কি ব্যাপার? তোর চোখ এরকম ফুলে আছে কেন? কিছু হয়েছে নাকি? না মা, কি হবে? কিছুই হয়নি, সব ঠিক আছে। বলো কি বলবে? আজকে তোমার বড় আপুর বিয়ে, যাও তোমার আপুকে রেডি করাও গিয়ে। ঠিক আছে। ঋষিতা রিয়ার ঘরে গিয়ে ওকে তৈরি করতে শুরু করে দেয়। আর এদিকে রিয়ার বাবা এবং আমার আব্বু কাজে খুঁজতে বের হয়। আর এদিকে ভাইয়া আমার জন্য পাঞ্জাবি এনে দেয়। আর আমি পাঞ্জাবি পরে তৈরি হতে থাকি। আমি ভীষণ খুশি, কারণ রিয়াকে আমি আজকে নিজের করে পেতে চলেছি। আজকে আমাদের বিয়ে হবে। আমি ভাবতেই পারিনি বিয়েটা এত সহজে মেনে নেবে সবাই। আমি ভীষণ খুশি হয়েছে। কিন্তু রিয়া কি খুশি? ঋষিতা রিয়াকে সাজাতে সাজাতে গল্প করছিল। আপু, তুই আকাশকে অনেক ভালোবাসিস, তাই না? না, সেরকম কোনো ব্যাপার না। তাহলে যে বিয়েতে রাজি হয়ে গেলি? এমনি, বাবা মা তো খুশি, আর ওর মানুষটাও ভালো, সে কারণেই রাজি হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছিস। আকাশ অনেক ভালো মানুষ, তুই ওকে অনেক ভালো রাখবি, আর ওইও তোকে অনেক ভালো রাখবে। আর তোদের দুজনকে একসাথে অনেক মানাবে। কিন্তু অতীতে অনেক ভুল কাজ করেছিস তুই। এবার অতীত শুধরে নিয়ে সব কিছু নতুন করে শুরু কর। তোর ভাগ্য তোকে দ্বিতীয়বার একটা সুযোগ দিয়েছে। হ্যাঁ। বেস্ট অফ লাক অ্যান্ড কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তুই ভালো থাকিস আপু। আমার ভালোবাসা সারা জীবন আড়ালেই থেকে যাবে। আমি সারা জীবন বিআই সাহেবকে আড়াল থেকেই ভালোবেসে যাব। আমার ভালোবাসার কথা কোনোদিনও কেউ জানবে না। সেই সময় আমিও ওই ঘরে প্রবেশ করলাম। আমি কি ভেতরে আসতে পারি? আসুন আসুন বিআই সাহেব। সরি দুলা ভাই, আপনি আসবেন না তো এখানে কে আসবে? আপনার বউকে এখনই অনেক মিস করছেন, তাই না? এত সুন্দর বউকে ছেড়ে কি কেউ আর থাকতে ইচ্ছে করে? না, আসলে বিয়ের আগে একটু ওনার সাথে আমার কথা ছিল। ঠিক আছে, দিলাম প্রাইভেসি। নিন কথা বলুন। কথা ছাড়া আবার বেশি কিছু করবেন না কিন্তু। বলে যে ঋষিতা বাইরে চলে গেল, আমি সেই সময় রিয়ার কাছে এসে দাঁড়ালাম। বলো কি বলবে? আমি আপনাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। সেই কারণে আপনাকে আজকে আমি বিয়ে করতে চাই। আপনার এই বিয়েতে কোনো আপত্তি নেই তো? সত্যি বলতে প্রথমে আপনাকে বখাটে বলেই আমার মনে হয়েছিল, কিন্তু দিন দিন যখন আপনাকে দেখলাম তখন মনে হলো আপনি আসলে একজন ভালো মানুষ। আমি আমার জীবনে অতীত নিয়ে সারা জীবনে অনুশোচনা করে যাব, কিন্তু আমার পরিবার যখন আমাকে সুযোগ দিল নিজের জীবনে আরেকটু এগিয়ে যাওয়ার, তখন আমি সেটা ধরে ফেললাম। আমার অতীত নিয়ে আপনার কোনো সমস্যা নেই তো? না, আপনার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি আপনার অতীত জেনেই আপনাকে ভালোবেসে ফেলেছি। তাহলে বাকি কথা আজকে রাতে হবে, মানে বাসর রাতে। এই,
আমি আপনাদেরকে বয়সে বড়, সো রেসপেক্ট মি। রেসপেক্টটা হয়তো আজকে রাতে ভালো করেই করব। বিয়ের মঞ্চে দেখা হবে। বাই। আর আজকে আপনাকে লাল শাড়িতে খুবই ভালো লাগছে। আমি চলে গেলাম, কিন্তু আর চোখে পিছনে তাকিয়ে দেখলাম যে রিয়া আপু মুচকি মুচকি হাসে। কাজী সাহেব চলে আসলো। বাপ রে, কাজী সাহেবই খুঁজে পাওয়া যায়নি এই জায়গায়, আর না পেরে কাজী সাহেবের বাড়ি পর্যন্ত চলে যেতে হয়েছে। কাজী সাহেবকে যে পেয়েছি এটাই তো অনেক বড় ভাগ্য। শুভ কাজে দেরি কিসের? তাহলে বিয়েটা হয়েই যাক আজকে। হ্যাঁ, হয়েই যাক। দেরি কেন করবে? আমরা আপনাদের একটা মেয়েকে যখন নিয়ে গেছি, আরেকটা মেয়েকেও নিয়ে যাব সাথে করে। আমার এখন থেকে 2টো মেয়ে হলো আর 2টো ছেলে। রিয়াপুকে আমার পাশে বসানো হলো। আমি আর চোখে রিয়াপুর মুখের দিকে তাকিয়েছিলাম। রাজি থাকলে বলো মা কবুল। কবুল কবুল কবুল। রাজি থাকলে বলো বাবা কবুল। আলহামদুলিল্লাহ, বিবাহ সম্পূর্ণ হইল। কাজী সাহেব মিষ্টি খেয়ে চলে গেলেন। এরপরে আমরা ওই বাড়িতে কিছুক্ষণ গল্প করে বিভিন্ন কার্যকর্ম সেরে তারপরে আমাদের বাড়ির পথে রওনা হলাম। আজকে আমি বিয়ে করেছি, আমার কি যে মজা হচ্ছে, তাও আবার ভালোবাসার মানুষকে। আমরা বাড়িতে চলে এলাম। রিয়া, এবার কিন্তু আমার ছেলেকে তোমাকে মানুষ করতে হবে। ওকে কিন্তু কর্মনিষ্ঠ বানাতে হবে। ও কিন্তু ভীষণই অলস। চিন্তা করবেন না মা, আমি আমার সমস্ত বাচ্চাদেরকে মানুষ করেই ছাড়ি, একেও মানুষ করে ফেলবো। হ্যাঁ, এটা ঠিক বলেছো। আর সকাল 6টার সময় ওকে ডেকে দিও, ঠিক আছে? না হলে 10টার সময় ঘুম থেকে উঠবে। যাও, তোমরা ঘরে যাও, অনেক রাত হয়ে গিয়েছে, অনেক ধকল গিয়েছে তোমাদের উপর দিয়ে। আমি ঘরে ঢুকে সারপ্রাইজড হয়ে গেলাম। আমাদের ঘরে ছোট্ট একটা বাসরঘর সাজানো হয়েছে। এটা আমার বন্ধুদেরই বুদ্ধি, বুঝতে পেরেছি আমি। অবশ্য ভালোই করেছে, জীবনের প্রথম বিয়ে করলাম আর বাসর করবো না তা কি করে হয়। রিয়াপু বিছানায় গিয়ে বসলো, আমি গিয়ে তার পাশে বসলাম। আই হাই, এ জীবনের প্রথম বিয়ে করে কি সুখ পেলাম, তাও আবার নিজের বিয়ানকেই বিয়ে। অনেক বেশি সুখ হচ্ছে, তাই না? কালকে একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবে, চাকরি যেন পাওয়া হয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে, চাকরি তো করব, কিন্তু আমার তো চাকরি করার জন্য ভিটামিনের প্রয়োজন আছে। আমার শরীরে তো ভিটামিনই নেই। মানে কিসের ভিটামিন? তোমার ভিটামিন। কি ব্যাপার, তুমি দৌড়ে আছো কেন? তোমার শরীরে ভিটামিন আমার কাছে না আসলে আমি কিভাবে কাজ করব? ছি বেয়াদব। আমি দেরি না করে রিয়াপুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। রিয়াপু আমার এমন কাজে ভড়কে গেল। আমি রিয়াপুর 2 হাত চেপে ধরে ওকে বিছানায় শুয়ে দিলাম। সিনিয়র বেয়ানের ঠোঁটের সাথে এত মিশি আগে জানা ছিল না তো। ছি, সরো, এসব কি করছো? বাসর করছি, এভাবে সারা জীবনই করব। তোমাকে ভালোবেসে আমি করিনি ফুল। তুমি ছিলে আমার জীবনের একমাত্র ফুল। তুমি হলে আমার জীবনের চাঁদ। তুমি আমার জীবনের আসমান। আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্যি। হয়তো আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ আকাশ। আমার জীবনের সমস্ত অতীত ভুলে যে তুমি আমাকে আপন করে নিয়েছো, এটাই অনেক আমার কাছে। তাই নাকি? তাহলে আরো আপন করে নেই, আসো। এভাবেই আমাদের ভালোবাসার সমাপ্তি হলো। তো গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।